আমি আমার কোনো বক্তব্য থেকেই কখনো সরে আসি নাই, ভবিষ্যতে সরে আসার কোনো সম্ভাবনা নাই। আমার বাংলাদেশের লেখাপড়ার জীবনে কোনো শিক্ষকের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই। আপনার ভিসি হইল ধান কাটা ভিসি, আগের ভিসি ছিল যে 10 টাকায় চা সমোসা খাওয়াইতে পারে, এটা তার অনেক বড় ক্রেডিট। অথচ এই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের থাকার জায়গা নেই। এই বিশ্ববিদ্যালয়ে কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী চরিত্র আছে। এই বিশ্ববিদ্যালয়ের হুজুরদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে এখন মাদ্রাসা মাদ্রাসা লাগে। কারা বলতেছে এইসব কথা? মাদ্রাসায় পড়া একটা মেয়ে অথবা বোরখা পড়া হিজাবি পড়া একটা মেয়েকে কন্টিনিউয়াসলি হ্যারাসমেন্ট করতেছে। অথচ এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে বাঙালি মুসলমানের অধিকার রক্ষার জন্য, লড়াই জায়গা জায়গা থেকে। সূর্য সেনের নামে হল থাকবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? যেই সূর্য সেন আপাদমস্তক একটা মুসলিম বিদ্বেষী লোক, আপাদমস্তক একটা ধর্মবিদ্বেষী লোক। বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে কোত্থেকে, কাঠামোগতভাবে ফ্যাসিবাদ তৈরি হয়েছে কোত্থেকে? এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। আমাদের গত 55 বছরের যত দ্বিমত দেখবেন, যত জটিলতা দেখবেন, যত ফেরকাবাজি দেখবেন, প্রত্যেকটা জিনিসের গোড়া হচ্ছে মুক্তিযুদ্ধ, তা না হলে ধর্ম। সরকার কি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাস্তা তৈরি করে দিচ্ছে? তরুণরা যদি চায় যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র টিকে থাকুক দশকের পর দশক, শত বছর পেরিয়ে, তাহলে সেটার জন্য লড়াই করতে হবে। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভাটক্সের আজকের পর্বে। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী কিংবা বিতর্কিত বক্তব্য দিয়ে এই মুহূর্তে তুমুল আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কিন্তু এই বক্তব্যের আগেও তিনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জাতিসত্তা নিয়ে এবং ভারত বিরোধী যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, সেই বক্তব্যগুলোর মধ্য দিয়ে তিনি এদেশের সাধারণ ছাত্র জনতা, আপামর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে যেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন, সেই গ্রহণযোগ্যতার মাপকাঠিকে যখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একটিমাত্র বক্তব্যকে ঘিরে, সেই সময়ে তাকে নিয়ে এত আলোচনা এবং এত সমালোচনা। সেই সমালোচনার আজ সরাসরি উত্তর শুনব। কি বক্তব্য, কি পাল্টা বক্তব্য তিনি তার এই বিতর্কিত বক্তব্য নিয়ে দিয়ে থাকেন। শুধু তাই নয়, বরং সমসাময়িক রাজনৈতিক যে চালচিত্র বাংলাদেশে রয়েছে, আমাদের জুলাই সনদ নিয়ে এবং আমাদের 11 দলীয় ঐক্য নিয়ে এবং পুরো বাংলাদেশ নিয়েই আজ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে জানার চেষ্টা করব। চলুন সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এবি পার্টির সেক্রেটারি জেনারেল, আপনাদের দলীয় পরিভাষা সম্ভবত সাধারণ সম্পাদক। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা খুবই প্রীত। আপনি বিভিন্ন সময়ে অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য দিয়ে থাকেন। জুলাইয়ে আপনি ছাত্র জনতাকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, আপনার বক্তব্যগুলো আইকনিক স্পিচ হিসেবে আমরা দেখেছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা সারা দেশের একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে সকল জায়গাতে আপনার বক্তব্যগুলো আমাদের সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে। বাট মাঝে মাঝে কিছু কথা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। সব কিছু নিয়ে জানতে চাই, তবে আমাদের প্রোগ্রামের একটি নেচার, আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের জীবনের কিছুটা গল্প শুনতে চাই। আমি একটু শুরু থেকে যদি জানতে চাই যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা আপনার ছোটোবেলাটা কোথায় বেড়ে উঠেছে? ধন্যবাদ। আমার বাবা চাকুরির সূত্রে, আমার জন্ম হচ্ছে খুলনাতে, খালিশপুর নামে একটা জায়গা আছে শহরের কাছেই। সেখানে চন্দনী মহল বলে একটা মহল্লা আছে। বাবা ওখানে ঝুট মিলে কর্মকর্তা ছিলেন লম্বা সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে ডেকে নিয়ে উনি শিক্ষকতা করেছেন একটা সময়। তো শহীদ জিয়া ওনাকে বলেছেন যে আমাদের ঝুট মিলগুলোতে প্রচুর অসন্তোষ চলতেছে, শ্রমিকরা যখন তখন ইউনিয়নরা ধর্মঘট করতেছে, ইন্ডাস্ট্রি কলাপস করতেছে। তো তখন একটা ঝুট মিলের আপনার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়ে ওনাকে পাঠান আর কি। ওনার সাথে কি আগে থেকে পরিচয় ছিল জিয়াউর রহমানের? ওই যুদ্ধের সূত্রে আর কি। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, নবম সেক্টরে যুদ্ধ করেছেন। আচ্ছা। তো সেইভাবে বাম রাজনীতি করতেন। তো মেজর জলিলের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই সূত্রে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল, পরিচয় ছিল আর কি। তো সেখানে হচ্ছে জন্ম, বাট গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। বরিশালের বাবুগঞ্জে হচ্ছে গ্রামের বাড়ি।
আর ওখানে আসলে খুলনাতে খুব বেশি দিন ছিলাম না, 3-3.5 বছর। আমার কোনো স্মৃতি নাই ওইভাবে খুলনার। শুধু খুবই রিমোটলি মনে পড়ে যে আমাদের যে বারান্দাটা ছিল, বারান্দা থেকে বাইরের যে খেলার মাঠ দেখা যেত, তো আমার সাইজের কারণে আমি বারান্দাটা দেখতে পেতাম না আর কি, মানে মাঠের খেলা মাঠটা দেখতে পেতাম না আর কি। আচ্ছা, তো আঙ্গুলের উপরে ভর করে দেখার চেষ্টা করতাম আর কি, যে বাইরে কিছু দেখা যায় কিনা। এছাড়া মোটা দাগে খুলনার আসলে তেমন কিছু মানে মানে কোনো স্মৃতি নাই আর কি। খুব অল্প সময় ছিলেন, মানে আবার ছিলাম ছোটবেলায়- 5-6 বছর ছিল, মানে পুরো পরিবার। কিন্তু আমার জন্ম থেকে ওই পরে আবার অন্য পোস্টিংয়ে অন্য স্টেশনে চলে গেছে, বাবা বিভিন্ন ঝুট মেরে চাকরি করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে আবার নেক্সট স্টেশনে চলে গেছে আর কি। পড়াশোনা করেছেন কোথায় কোথায়? পড়াশোনাও চাকরির কারণে বাবার অনেক জায়গাতে লেখাপড়া করেছি। শুরুটা হয়েছে ভৈরবে একটা জব্বার ঝুট মিল বলে একটা ঝুট মিল আছে, ওটার যে কলোনির যে প্রাইমারি স্কুল, ওখান থেকে লেখাপড়া শুরু। তারপরে পড়লাম হচ্ছে চাঁদপুরে, আপনার স্টার আল কায়েদ একটা ঝুট মিল আছে ডাকাতিয়া নদীর পাড়ে। ওখানে পড়ার পরে গ্রামে চলে গেছি। বাবা হঠাৎ করে মানে একটা ঘুষ লেনদেনের ব্যাপারে একমত না হওয়ার কারণে উনি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন। আচ্ছা, চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। তো এরপরে আমরা বরিশালে? এইটা 89-90-এর দিকে, 89-90-এর দিকে। তখন গ্রামের স্কুলে গিয়ে আমার মনে আছে ক্লাস 5-এ ভর্তি হইলাম, 6-7-8-এর মাঝামাঝি পর্যন্ত গ্রামে ছিলাম। তারপরে আবার ঢাকায় চলে আসছি। এরপর থেকে তো মগবাজারে একটা স্কুলে পড়েছি, আইএস স্কুল বলে, ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল। ওখানে 6 মাসের মতো, কারণ মাঝামাঝি তো স্কুলে ভালো স্কুলে ভর্তি হওয়া যাচ্ছিল না আর কি। তো ওখানে 6 মাস পরে এরপরে হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বছর পরে লন্ডন চলে গেছি। আচ্ছা আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ছিলেন? আইনে ছিলাম। ডেফিনেটলি আইনেই ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্র ছিলেন, বাট সাম্প্রতিক সময় এই মুহূর্তে আপনাকে নিয়ে যেটা সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার সেই বক্তব্যকে আপনি এখনও জাস্টিফাই করেন নাকি সেখান থেকে সরে এসছেন কিছুটা? আমি আমার কোনো বক্তব্য থেকেই কখনো সরে আসি নাই, ভবিষ্যতেও সরে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে আমি মানে অন ফ্যাক্টস কথা বলি, হিস্ট্রি নিয়ে কথা বলি। So, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যেটা বলেছি শতভাগ সত্য কথা বলেছি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো একজন মানুষকে প্রোভাইড করেছে, না, এটা তৈরি সত্য না। করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি কিছু শিখি নাই। শুধু তাই না, আমি এটা কথাটা বারবার বলেছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার বাংলাদেশের লেখাপড়ার জীবনে কোনো শিক্ষকের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই। আমি এটা কখনো ফিল করি না যে অমুক শিক্ষক আমাকে চিন্তা করতে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, আমার নৈতিক জায়গা, মোরালিটি শিখিয়েছে। কোনো শিক্ষকের ব্যাপারে আমার কাছে কোনো কৃতজ্ঞতার কোনো জায়গা নাই। আমি কারোর প্রতি কৃতজ্ঞ না। আপনি কি ছোটবেলায় আসলে ক্লাস করতেন না ঠিক হ্যাঁ, মতো, না, বা একটু সবকিছু। বাউন্ডুলে টাইপ ছিলেন? না, খুবই ক্লাস করতাম, খুবই ভদ্র ছাত্র ছিলাম, পলিটিক্সও করেছি, সবই করেছি। মানে তাহলে শিক্ষকদের সাথে আপনার সম্পর্কটা হয় না, নাই কেউ কেন? শিখি নাই, মানে শিখতে তো মানে দেখুন, আমি শিখলাম তুলে কার কাছে? ধরেন আমি যে বাংলা জানি, আমি যে ইংরেজি শিখলাম, আমি পৃথিবীর বাংলাদেশের যে হাজার হাজার বই পড়ছি, এর কোনো কিছুর সাথে আমার শিক্ষা ব্যবস্থার 2 টাকার কোনো অবদান নাই। এটার অবদান যদি বলেন, আমার বাবার অবদান আছে, আমার ভাইয়ের অবদান আছে, আমার মায়ের অবদান আছে, বাহিরের অনেক লোকদের অবদান আছে। মানে একই সাথে আপনি যাদের শিক্ষা ব্যবস্থাকেও হিট করছেন, আবার শিক্ষকদেরকেও আপনি বলছেন তাদের হ্যাঁ, কোনো একদম, অবদান নেই। একদম। এখন এটা হতে পারে আমার ট্র্যাজেডি যে আমি যেসব স্কুল কলেজে পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমার থেকে ভালো স্কুল কলেজ যেগুলোতে আমি পড়ছি, এর থেকে ভালো স্কুল কলেজ সোনার বাংলা আর কয়টা আছে? আমি তো দেশের সবচেয়ে ভালো স্কুল কলেজে পড়ছি। তাহলে সেই জায়গায় যদি এই অবস্থাটা হয়, তাহলে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা আসলে কোথায় দাঁড়ায় আছে? সিম্পলি এই রাষ্ট্রে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। এই জন্য এই তর্কটা কেন করতে হচ্ছে না যে মানে আপনি যদি টাইটানিক সিনেমা দেখে থাকেন, যখন প্রথম ধাক্কাটা লাগে, যখন অল্প অল্প করে আপনার 2 ফোঁটা 4 ফোঁটা করে পানি ভেতরে ঢোকা শুরু করে, তখন যিনি 6 তলায় ডেকে এসিতে কামরায় ডাইনিং রুমে বসে খাইতেছেন, নাচতেছেন, তিনি কিন্তু ওই সময়টাতে টের পান না যে জাহাজটা ফোটা হয়ে গেছে। কিন্তু এটা যখন ডুবতে ডুবতে 1 তলার পর 2 তলার পর 3 তলার পর ডুবতে ডুবতে যখন 5 তলায় চলে আসবে, তখন আপনার জন্য এটা অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট। তখন আর আপনাকে বাঁচাতে পারবেন না। তা আমি দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রের পরতে পরতে ছিদ্র হয়ে আছে। কোথাও এই পানি ঠেকানোর জন্য, এই দূষণ ঠেকানোর জন্য কেউ কথা বলছে না, লড়াই করছে না। কারণ কেউ কাউকে অসন্তুষ্ট করতে চায় না, সবাই ভালো থাকতে চায় সবার কাছে। কিন্তু আপনি আল্লাহ রসুলই তো সবার কাছে ভালো থাকতে পারেন নাই।
তাকেই তো মক্কার মানুষরা আপনার অপমান, অপদস্থ, নির্যাতন করে বের করে দিয়েছে। তাহলে যে রসুল দুনিয়ার সেরা জীব, সকল আলমের ভিতরে সবচেয়ে সেরা সৃষ্টি আল্লাহর, সেই মানুষটাকেই পৃথিবীর মানুষ পছন্দ করে নাই। তাহলে আমরা ধরো তো কিছুই না, হিসাবেই নাই। এই জন্য ভালো থাকার চেষ্টা করাটা সঠিক জিনিস না। রাজনীতিবিদরা আমাকে যারা অনেকেই বলে যে রাজনীতিবিদরা যেটা দেখবেন সবসময় চেষ্টা করে এমন কথা বলতে যে কথাটা সবার শুনতে ভাল লাগে, কিন্তু যে কথা সবসময় শুনতে ভাল লাগে সেই কথাটা আপনার জন্য কল্যাণকর সবসময় নাও হইতে পারে। আল্লাহ তাআলা যেন কোরআনে বলছেন যে আমার অনেক কথা তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই হক কথা, এটাই সত্য কথা, এটা তোমাকে শুনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন যে তুমি শুনবা না, আমি তোমাকে আবার বলবো, একই কথা বারবার বলছেন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথাটা কতবার আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? কারণ এটা শোনার পরে আমি আবার শয়তানের ফাঁদে পড়তেছি, আমি আবার শয়তানের ওয়াসওয়াসা গিলতেছি, আমি আবার শয়তানের খাওয়া খাবার খাচ্ছি। তো সেই জায়গাতে আল্লাহ তাআলা বারবার এই সুন্নাত আমাদের ভিতরে ইনস্টিগেট করে দিয়েছেন। এই জন্য আমি আমার রাজনীতির জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রে একটা চৈতন্যের রাজনীতি হইতে হবে, চেতনা বোধ ফেরায় নিয়ে আসার একটা পলিটিক্স তৈরি করতে হবে। তা না হলে এখানে রাজনীতিবিদ হওয়া যাবে, এমপি মন্ত্রী হওয়া যাবে, কিন্তু এই দেশ থাকবে না, রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র ভেঙে চলে যাবে। তো আমি এমপি মন্ত্রী হওয়া কী হবে? আপনাকে যদি এখন জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের কয়জন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নাম বলতে পারবেন? আপনি 71 সাল থেকে সবার নাম বলতে পারবেন না। বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি ইন্টারভিউ করেন, বাংলাদেশের 71 সাল থেকে কারা কারা প্রেসিডেন্ট ছিল নাম বলতে বলেন, আপনি নিজে চেক করে দেখেন 99% লোক পারবে না প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাম বলতে। হয়তো 99 না হলেও সংখ্যাটা অনেক হিউজ। আপনি যে দেখছেন 52, 71, 62 কথা জিজ্ঞেস করে দেখবেন একটা ভাষা দিবস, একটা বিজয় দিবস গোলায় ফেলে লোকজন, ছেলেমেয়েরা গোলায় ফেলে। কে কাকে মনে রাখে? মানে আপনি এমপি মন্ত্রী হইলে আপনারা কে কয়জন মনে রাখবে? কয়জন এমপিরে মানুষ চিনে বলেন? এখন কি আপনি মনে রাখাটাকে একটা মানদণ্ড ধরে আগাচ্ছেন? বাংলাদেশের রাজনীতিবিদদের অ্যাটিচিউড বলছি, অ্যাটিচিউড হচ্ছে যে তারা ভালো থাকতে চায়, সবাই তাদের শুধু পছন্দ করবে, তাদেরকে অপছন্দ করবে, তারা বিতর্কিত হবে কোনো কথা বলে, এগুলো থেকে দূরে থাকতে চায়। কিন্তু সত্য কথাটা না বলে যদি আপনি শুধু ভালো থাকেন, আপনি ভোট পাইলেন, আপনি এমপি মন্ত্রী হইলেন, তাতে ওই জনগোষ্ঠীর কী লাভ হবে? আমার ভোটারকে তো বলতে হবে যে আপনার ছেলেমেয়েরা কিছুই শিখতেছে না, আপনার ভবিষ্যৎ খারাপ, অন্ধকার। এখন এই শিক্ষা ব্যবস্থা যেটিকে আপনি বারবার বলছেন যে এটি আসলে একটি অপূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, আপনি ব্যক্তি ফুয়াদ অথবা আপনার যে পার্টি, আপনাদের কি কোনো বিকল্প রূপরেখা আছে যে আসলে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো উচিত? রূপরেখা ধরেন আমি অসংখ্য বক্তব্য দিয়েছি এই ব্যাপারে, সিরিজ বক্তব্য দিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্মে, একদম লিখিত আমাদের পলিসি একটা ড্রাফটও আছে, পেপার আছে, এটা নিয়ে আরও ঘষা মাজার কাজ চলতেছে পাবলিক করবার জন্য। তো এখন সেই জায়গাতে দেখবেন কয়দিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে মডেল স্কুল করা হবে, 300 মডেল স্কুল, খরচ হবে প্রায় 64-65 হাজার কোটি টাকা। ক্যাডেট কলেজের আদলে এরকম রেসিডেন্সিয়াল মডেল কলেজের আদলে এরকম 5.5 বিলিয়ন ডলারের মতো খরচ হবে। প্রশ্ন হচ্ছে যে দেশের সব জায়গাতেই তো মোটামুটি এখন প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, তাহলে এখন এগুলোই তো ফাংশন করছে না। আপনি নতুন আর একটা স্কুলের নাম যদি শুধু মডেল স্কুল করেন, মডেল শব্দটা যোগ করে দেন, তাহলে কি ওখানে শিক্ষা ব্যবস্থাটা মডেল হয়ে যাবে, আইডিয়াল হয়ে যাবে? রাতারাতি প্রশ্নই ওঠে না, কিছুই হবে না। আপনি আগে প্রমাণ করেন যে আপনার বর্তমান স্কুলগুলোকে আপনি মডেল স্কুল করতে পারেন কিনা, লেখাপড়া, মান, শিক্ষা দীক্ষা, দক্ষতা সব কিছু দিয়ে করেন, দেখেন পারেন কিনা। যদি না পারেন নতুন স্কুল দিলে কেমনে হবে? এক্সাম্পল দেই, দেখেন সোনার বাংলায় কিছু কিছু পুলিশ স্টেশনের নাম আছে দেখবেন মডেল থানা, জি দেখবেন সব থানা না কিন্তু মডেল থানা। মডেল থানায় ঘুষ লেনদেন হয় না? ওখানে জিডি মানে করতে গেলেই করা যায় এরকম? মডেল থানার পুলিশ সব ফেরেশতারা কাজ করে ওইখানে, মানে মডেল থানায় কোনো চাঁদাবাজি হয় না, আশেপাশে কোনো হকার টকারের কাছ থেকে কারো কাছ থেকে তারা দোকান বসায় চাঁদার টাকা নেয় না। তাহলে আপনি এই যে মডেল শব্দটা ব্যবহার করলেন, কী লাভ হইল? এটা ফাংশনাল হয় নাই তো। একই জিনিস তো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে মডেল বানাইছে তো, কী কী কাঠামোর মধ্য দিয়ে বানাইছে। এইসব থানার ওসি হইতে কি টাকা দিতে হয় না? কোটি কোটি টাকা ঘুষ লেনদেন করা লাগে না? পুলিশের একজন এসপির বক্তব্য আসছে না, এক্সপোজড হয়েছে গত কয়েকদিনের ভিতরে, ঝালকাঠির এসপি, যে কত কোটি টাকা লেনদেন হওয়ার কথা হয়েছে, এসপি হয়েছে, এখন টাকা দেয় না। এটা নিয়ে এখন ঝামেলা হইতেছে তার সাথে।
ওই যে চিরংয়ের কোন পুলিশ অফিসার এত টাকা দিয়া এখানে আসছি, তা আপনি টাকা দিবেন না, তো আমি টাকা শোধ করবো কেমনে? তো এখন স্কুলের নামের আগে শুধু মডেল শব্দ যোগ করলে স্কুল হবে না। আপনি গান বাজনা শেখাবেন, আপনি আনন্দের সাথে লেখাপড়া শেখাবেন, এক্সারসাইজ শেখাবেন, কী কী বলছে না শেখাবে টেখাবে। গান বাজনা তো আওয়ামী লীগ থেকে শেখানো হইতেছে, তো গান বাজনা শেখা কী হয়েছে? ছেলে পেলে খুব সভ্য ভদ্র হয়ে গেছে। আপনি বেসিক যে লেখাপড়াগুলো করা দরকার সেগুলো তো নাই। বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে এখন শুদ্ধ করে বাংলা ইংরেজি লিখতে পড়তে পারে না। এই অবস্থায় তারা ম্যাট্রিক ইন্টার আলেম পাশ করে ফেলছে। তো এখন এই যে আপনি সনদ দিয়ে দিলেন, তাকে একটা সোনার হাঁসের সনদ দিয়ে দিলেন, গোল্ডেন জিপিএ পাইছে, সে ভর্তি পরীক্ষায় পাশ করে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারপরে বুয়েটের ভর্তি পরীক্ষায় পাশ করে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন ভর্তি পরীক্ষায় 10% ছেলেমেয়েরা পাশ করে না। তাহলে আপনার তো লক্ষ লক্ষ ছেলেমেয়েরা জিপিএ 5 পাচ্ছে, গোল্ডেন জিপিএ পাচ্ছে, তাহলে ভর্তি পরীক্ষায় পাশ করতেছে না কেন? বুয়েটের ভর্তি পরীক্ষায় পাশ করতেছে না কেন? পাশ করতেছে না, চান্স পাওয়া তো আরও পরের ব্যাপার, পাস মার্কসটাই সে উঠাইতে পারতেছে না। তাহলে সেই জন্য আমাদের যে তর্কটা, মানে বাংলাদেশের অধিকাংশ যারা আমাদের সমালোচক আছেন তাদের প্রবলেম হচ্ছে দ্বিমত করতে যতটুকু বুদ্ধি লাগে এই বুদ্ধিটুকু আমরা মাঝে মধ্যে দেখতে পাই না। ধরেন আমাকে একটা গালি দিল, আমার বক্তব্যটা ভালো লাগলো না, তা আপনি বলতে হবে তো যে ভাই আপনার বক্তব্যের এই জায়গাটা এই কারণে আমার ভালো লাগলো না। আপনি এরকম কোনো বক্তব্য শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বক্তব্যের সাথে দ্বিমত করে কোনো বক্তব্য, যে ওনার এই বক্তব্যে ভুল আছে, এই তর্কটা শুদ্ধ না, আমি পাই নাই। তাহলে বিশ্ববিদ্যালয়কে ঘিরে আপনার যে বক্তব্য বা আপনার যে দাবি যে আসলে কোনো কন্ট্রিবিউশন নাই, এটি কি মানে নির্ভুল একটি বক্তব্য? না, দেখেন কন্ট্রিবিউশন কোথায় আছে। একটা বিশ্ববিদ্যালয় যখন তার তর্ক আলাপ তোলে তখন তার কিসের কথা বলে দেখবেন। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র হইতো না, ভাষা আন্দোলনে তার অনেক অবদান, 62, 69, 70, 71, 90, 24, এই গল্পগুলো বলে না। অক্সফোর্ডের একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন যে তোমার বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন কি, সে কি বলবে? প্রথম বিশ্বযুদ্ধে আমি এতগুলো সোলজার পাঠাইছি এই বিশ্ববিদ্যালয় থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যুদ্ধ করছি, ইরাক যুদ্ধের বিরুদ্ধে আমরা এখানে হাজার হাজার ছেলেমেয়েরা প্রতিবাদ করছি, এগুলো বলবে না। কেমব্রিজে, হার্ভার্ডে যদি জিজ্ঞেস করেন তোমাদের বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন, ওরা কী বলবে? এতগুলো নোবেল লরিয়েট। এক্স্যাক্টলি। আমাদের লেটেস্ট গবেষণা এইটা, আমরা ভ্যাকসিন আবিষ্কার করেছি, আমাদের লেটেস্ট গবেষণার উপরে ভিত্তি করে ওইখানে এইটা হচ্ছে, ওই কোম্পানি ডেভেলপ করেছে, কার্বন এমিশন কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলছি, এআই নিয়ে কাজ করতেছি, মহাকাশে আসলে প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে আমরা গবেষণা করছি, সাগরের নিচে খুবই রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে যেটা দিয়ে আপনার মোবাইলে এখন অটোমেটেড করা যাবে। ওরা এগুলো নিয়ে আপনার সাথে কথা বলবে। আপনার সোনার বাংলা বিশ্ববিদ্যালয়গুলো কী নিয়ে কথা বলবে? তার শুধু রাজনৈতিক সংগ্রাম ইতিহাস। এর মানে হচ্ছে এখানে কোনো লেখাপড়া হয় না। এখানে হয়তো পাবলিকলি আমাদের সামনে আসে না, কিন্তু সেখানে কি গবেষণা একদমই হয় না? আমরা দেখেছি বিভিন্ন সময় সেখানে। বলেন না 2-4টা গবেষণার কথা আমি শুনতে চাইতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক 100 বই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোনো লেখক, এমন কোনো বুদ্ধিজীবী, এমন কোনো শিক্ষক এমন একটা বই লিখেছেন যেটা 50, 100, 10টা 20টা ভাষায় অনুবাদ হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো গবেষণা আছে যেটা গবেষকদেরকে বিদেশে নিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নোবেলের জন্য বিবেচনা করা হয়েছে? মানে বিশ্ববিদ্যালয়ের অবদানটা কি? সে কিছু মানুষকে এখানে পড়লে পরে বিসিএসে চাকরি পায়, তাই এখানে না পড়লে বিসিএসে চাকরি পাইতো না? পপিগেট তো বাইরের লোকরাও পড়তে পারে, বিভিন্ন ডিগ্রি কলেজের অমুক জায়গায় পোলাপানো 2-4টা তো বিসিএসে চান্স পাইতো। তাহলে এখানে অবদানটা কোথায়? একটা আপনার মনে থাকার কথা, আপনি দেখেন যে করোনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট স্যানিটাইজার বানায়া এটা প্রেস কনফারেন্স করে মিডিয়াতে দেখাইছে যে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা স্যানিটাইজার বানাইছে। লজ্জা লাগার কথা না বলেন? স্যানিটাইজার তো দোকানে আগে থেকে কিনতে পাওয়া যায়, মুদির দোকানে। যে জিনিস মুদির দোকানে কিনতে পাওয়া যায় সেই জিনিস আপনি আবার কষ্ট করে বানাইলেন কেন? মানে আপনি এমন কি বানাইলেন? আপনার ইঞ্জিনিয়ার হায়ার করতে হয় কেন পদ্মা ব্রিজ করার জন্য? মানে আপনার কোনো কিছুই তো আপনি নিজে করতে পারতেছেন না। তাহলে এই প্রশ্নটা, তর্কটা তো তুলতে হবে যে আসলে আমার এই প্রতিষ্ঠানগুলোর পিছনে আমার এই যে গরিব কৃষক কুদ্দুস চাচা যে সারাদিন খাইটা খেতে যে টাকা পাঠায়, ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, ওটা টাকা দিয়ে তো এটা চলে। ওই কুদ্দুস চাচার মেয়েটা
গার্মেন্টসে চাকরি করে সাভারে আশুলিয়াতে, ওর ভ্যাটের টাকায় তো এই বিশ্ববিদ্যালয় চলে। ওই কুদ্দুস চাচার ছেলেটা দুবাইতে ক্লিনারের চাকরি করে, ওদের টাকায় তো এই রাষ্ট্রটা চলে। তা আমাকে প্রশ্ন করতে হবে না এই মানুষগুলোর হয়ে? ওই কুদ্দুস চাচা বলতে হবে যে বাবুজান তোমার যে টাকা দেই পড়ালেখা করার জন্য, তোমরা কী পড়ো টরো, কী লেখাপড়া করলা টল্লা, আমাকে ভাগ্য তো পরিবর্তন হয় না, আমাদের দুর্নীতি তো বন্ধ হয় না, আমাদের চুরি চামারি তো বন্ধ হয় না, তো শিক্ষা দীক্ষা করো, তো তোমাদের সরকারি অফিসে ঘুষ লাগে কেন, টাকা দিতে হয় কেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পাওয়া যায় না কেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিন নষ্ট হয়ে থাকে কেন, রাস্তাঘাট ভাঙ্গা কেন, ইটের রাস্তা কেন, আমার নদী ভেঙে যাইতেছে, আমারে পুনর্বাসনের ব্যবস্থা করো না কেন? তো ওই কুদ্দুস চাচার হয়ে আমাকে এই প্রশ্নগুলো করতে হবে, তো তার ছেলের হয়ে, তার মেয়ে হয়ে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই তর্কটা এই কারণে করা দরকার, আমার অবদানটা আসলে কি আমার বুঝতে হবে। তো যে আপনি কিছু সনদধারী লোক বানাইলেন, এই সনদধারী লোক বানানোর জন্য তো একটা বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় তারা মৌলিক কাজ করতে হবে। আপনার এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অধিকাংশ বই বিদেশিদের লেখা। আমাদের এখনও ধরেন ল যা পড়ি আমরা, লয়ের বই যেগুলো সিলেবাসে আছে, পাঠ্য আছে, অলমোস্ট এন্টায়ারলি বিদেশিদের লেখা বই পড়তে হয়, রেফারেন্স বই, ভালো ভালো বইগুলো ওখান থেকে পড়তে হয়। ঢাকা মেডিকেলে যান, মেডিসিনে কাদের বই পড়ে, বইটা জানতো। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বইগুলো কাদের লেখা বই পড়ে? আপনার দেশের ভালো ইঞ্জিনিয়ারদের লেখা বই পড়ে এখানে? আপনার দুইটা ইঞ্জিনিয়ারের লেখার বই কি বিদেশে পড়ে? আবার এই যে বাস্তবতার কথা বলছি, এখান থেকে আবার আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশ যায় তখন কিন্তু সে অসাধারণ পারফর্ম করতেছে। এই বুয়েটের ছেলেপেলেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচার হচ্ছে আমেরিকাতে গিয়ে, তারা ট্যাক্সিও চালায়, ওখানে গিয়ে ট্যাক্সি চালায়, লেখাপড়া শেষ করে পিএইচডি করে আবার টিচারও হইতেছে, নাসায় চাকরি করতেছে। এই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাইরে গিয়ে ভালো করতেছে। তা আপনার এখানে করছে না কেন, করতে পারছে না কেন? কারণ আপনার ভিসি হইল ধান কাটা ভিসি। আগের ভিসি ছিল যে 10 টাকায় চা সমোসা খাওয়াইতে পারে, এটা তার অনেক বড় ক্রেডিট। অথচ এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের থাকার জায়গা নেই, তাদের বিনোদনের জায়গা নেই, গণরুমে ঘুমায়। তাহলে আপনি এই কাঠামোগত জায়গা থেকে তো এই প্রশ্নগুলো আমাদের রেজ করতে হবে। দ্বিতীয় যেটা ধরেন আমাদেরকে যারা সমালোচনা করছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যত পচা চরিত্র আছে, সবচেয়ে দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে যদি ধরেন, তারা কোথায় লেখাপড়া করে আসছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 জন স্টেটসম্যান, ভালো রাজনৈতিক ব্যক্তি তৈরি করতে পারছে? নাম বলেন তো 10টা ভালো রাজনীতিবিদদের, যাদের জন্য পুরো দেশ কাঁদে। 10টা পলিটিশিয়ানের নাম বলেন তো গত 56 বছরে, গত 70 বছরে। তাহলে এটা কি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসছে? কোথেকে আসে এটা বলেন না। সোহরাওয়ার্দী কোথায় পড়ছে? মাওলানা ভাসানী কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? যাদেরকে আমরা নিয়ে প্রাউড ফিল করি, তাই না? শেরে বাংলা একে ফজলুল হক কোথায় লেখাপড়া করছে? শেখ মুজিব কোথায় লেখাপড়া করছে? জিয়াউর রহমান। মানে আপনি যাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করেন, তাদের কয়জন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে? কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়া শত শত লোকজন তো এমপি মন্ত্রী হয়েছে। দেশের সবচেয়ে বড় টাউট, বাটপার, দুর্নীতিবাজ এরকম লোকগুলো তৈরি হয়েছে এখান থেকে। এই বেনজিররা, এই যে পুলিশের আইজি টাইজি, র্যাবের ডিজি যারা ছিল, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো তাহলে এই যে যত দুর্নীতিবাজ আমলা, সচিব জেল খাটতেছে, এই নির্বাচন কমিশনার যেগুলো এখন জেলে আছে, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো তাহলে বলছি না যে এখানে পড়ার কারণেই চোর হয়েছে, এখানে পড়ে ভালো মানুষ আছে, কিন্তু এই তর্কটা আমাকে তুলতে হবে, আমাদেরকে আলাপটা করতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ের আসলে অবদানটা কী। সেটা স্পেসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন? এটা হলো সেন্টার, বাংলাদেশের টোটাল বিশ্ববিদ্যালয় জীবনের সেন্টার তো এইটা, বাকিগুলো তো এক্সটেনশন পরে হয়েছে। চট্টগ্রাম, রাবি, চবি, যাই বলেন, ইবি, এগুলো তো আরও পরের ব্যাপার। মানে নাম্বার 1-এরই এই দুরবস্থা। মানে আপনার সবচেয়ে বক্তব্যটা আসলে সিস্টেমের বিরুদ্ধে, টোটাল মানে পুরো কাঠামো ইস্যু। এবং দ্বিতীয় যেটা সমালোচনা করেছে সেটা হচ্ছে, যেটা অনেক আতেল বামদের গায়ে লাগছে, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী চরিত্র আছে এই বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয় কাঠামোগতভাবে তার অধিকাংশ জনগোষ্ঠীর ধর্ম পালনকারী ছাত্রছাত্রীদের প্রতি অবমাননা করে এবং বৈষম্য করে বরাবর। আপনি দেখেন, আমরা আমাদের সময় থেকে দেখে আসছি, মাদ্রাসায় পড়া ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কী পরিমাণ বাধা আমরা দেখেছি। মাদ্রাসায় পড়লে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যাবে না, মাদ্রাসার ছেলেমেয়েরা 200 নম্বরের বাংলা ইংলিশ পড়ে নাই, সো এই ডিপার্টমেন্টে ভর্তি করা যাবে না।
তো মাদ্রাসার ছেলে পেলে ফার্স্ট হয়েছে, তো তুমি কি আরবিতে ভর্তি হও, ইসলামিক স্টাডিজে ভর্তি হও, তুমি কেন ল পড়বা, ইকোনমিক্স পড়বা? এই দায়টা কি বিশ্ববিদ্যালয় নাকি কাঠামো। তৎকালীন সরকার? না না, শুধু না, টোটাল বিশ্ববিদ্যালয়, সব সরকারের সময়গুলো হয়েছে। তো এটা কাঠামোগতভাবেই এটার চরিত্র হচ্ছে হিন্দুত্ববাদী ক্যারেক্টার। মাদ্রাসার ছাত্র টিচার হইতে পারতেছে না, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতেছে। মাদ্রাসায় পড়া একটা মেয়ে অথবা বোরখা পরা, হিজাবি পরা একটা মেয়েকে কন্টিনিউয়াসলি হ্যারাসমেন্ট করতেছে, ক্লাসের ভিতরে হ্যারাসমেন্ট করে, বোরখা নিয়ে কথা বলে, জুব্বা নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে। অথচ এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে বাঙালি মুসলমানের অধিকার রক্ষার জন্য, লড়াই জায়গা জায়গা থেকে। বাঙালি মুসলমানের 1857 সালের আজাদির লড়াইতে তার যে অবদান, আমাদের ওলামায়ে কেরামদের, শুধু বাংলাদেশ না, পুরো হিন্দুস্তানের আজাদির লড়াইতে আমাদের ওলামায়ে কেরামদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তো সেইখানে এই বিশ্ববিদ্যালয় ফান্ডামেন্টালি কাকে সার্ভ করতেছে? এই জনগোষ্ঠীকে, আমার 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 টোটাল জনগোষ্ঠীকে সার্ভ করতেছে। বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে কোত্থেকে, কাঠামোগতভাবে ফ্যাসিবাদ তৈরি হয়েছে কোত্থেকে? এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। শাহবাগ তৈরি হয়েছে কোত্থেকে? এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। বাকশালের সাথে যারা জড়িত ছিল তারা তারা কোত্থেকে তৈরি হয়ে আসছে? এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে আসছে। বাম যত বুদ্ধিজীবী, ইসলাম ব্যাশিং করা, ধর্ম ব্যাশিং করা, জাফর ইকবাল বলেন, হুমায়ুন আজাদ বলেন, যত নাস্তিক প্রতিদিন রাত যারা আমাদের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসকে নিয়ে কথা বলেছে, তারা কোথায় বসে এই কাজগুলো করেছে? এখানে বসে করছে। অতএব সেই জায়গায় আমাদেরকে এই তর্কটা তুলতে হবে, আলাপটা তুলতে হবে যে কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী বিশ্ববিদ্যালয়। রিসেন্টলি দেখলাম আপনার ল ডিপার্টমেন্টের সাথে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে যিনি ফার্স্ট হয়েছেন তাকে নেওয়া হয়নি, মাদ্রাসায় পড়ছে। এখন এই 2026 সালের কথা বলছি, তাই এখন তো জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেছে, দেশ তো স্বাধীন, আলেম ওলামা কেরাম সবাই কথা বলতে পারতেছে, ইসলামী দল রাজনীতি করতে পারতেছে, ওখানে পারতেছে না কেন? রিক্রুটমেন্টটা হইল না কেন? কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো কদিন আগে, দেখবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে প্রধান অতিথি করছে দেখছেন? অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরেটাস অধ্যাপক। সে কি বাংলাদেশের এই বাঙালি মুসলমানের লড়াইকে ধারণ করে? বাংলাদেশের অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর আবেদন, তার যে অনুভূতি, এগুলোকে সে সম্মান করে? সে তো তার পুরোটা জীবন ব্যয় করছে, পাকিস্তান আমলে পাকিস্তানের দালালি করছে, পুরো বাংলাদেশ আমলটা হচ্ছে সে বাংলাদেশে বাম ফ্যাসিবাদের দালালি করেছে। আওয়ামী লীগের পতনের 3-4 তারিখেও সে পত্রিকায় কলম লিখতেছে, ইন্টারভিউ দিচ্ছে যে ছাত্রদেরকে বুঝায় শোনায় ঘরে ফিরায় নিতে হবে, এটার একটা সমস্যার সমাধান করতে হবে। তখনও সে এটাকে ফ্যাসিবাদ বলে নাই। তাহলে দেখেন, বিএনপি সরকার আসছে, গণঅভ্যুত্থান হয়ে গেছে, ধান কাটা বিসি আসছে, তার প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি থেকে ওই যে কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী কাঠামো, ওই কাঠামোকে যারা ধারণ করেন তাদের একজন প্রধান অতিথি। এইটা হচ্ছে আমাদের লড়াইয়ের জায়গা, এবং সেইটা আমাকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। তা না হইলে সিম্পলি এই কাঠামোতে হাত না দিয়ে, শেখ মুজিবের নামে এখনো হল আছে না? আচ্ছা, সূর্য সেনের নামে হল থাকবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? যেই সূর্য সেন আপাদমস্তক একটা মুসলিম বিদ্বেষী লোক, আপাদমস্তক একটা ধর্মবিদ্বেষী লোক, যেই লোকটা চিটাগংয়ের অস্ত্রাগার লুট করার সময় অস্ত্রাগার লুট করে ওইখানে পাগড়ি আর টুপি রেখে আসছে যেন ব্রিটিশরা মুসলমানদেরকে সন্দেহ করে। বঙ্কিমের আনন্দমঠ পড়ে এই প্রীতিলতা, এই ক্ষুদিরাম, এই সূর্য সেনরা যেরকম একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, মোদিদের আগের জেনারেশন পূর্বপুরুষ, সেরকম একটা রাষ্ট্র কায়েম করবার জন্য লড়াই করছে, তার নামে এখানে হল হবে কেন? সূর্য সেনের নামে আপনি যোগেন মণ্ডলের নামে করতেন। যদি হিন্দুদের নামেই করতে হয়, আপনি যোগেন মণ্ডলের নামে করেন না। যোগেন মণ্ডল তো বাঙালি নিম্নবর্ণের হিন্দুদের জন্য লড়াই করছে, নমশূদ্রের অধিকারের জন্য লড়াই করেছে। আপনি ডক্টর আম্বেদকারের নামে করেন না, ভারতের আইনমন্ত্রী ছিল এক সময়, ভারতের দলিত, অচ্ছুত, নমশূদ্রের জন্য তিনি লড়াই করেছেন। আপনি এরকম মহান কোনো ব্যক্তির জন্য করেন না। আপনি এরকম একটা আপাদমস্তক ক্রিমিনাল গুন্ডার নামে একটা হল করলেন। শেখ মুজিবের নামে এখন হল আছে, শেখ মুজিবের বোন নামে, ফজিলতুন্নেসার নামে হল আছে। পরিবর্তন হচ্ছে না কেন? 24-এর পরও কেন এটা বদলাইলো না কেন? কারণ বদলাচ্ছে না ওই যে কাঠামোগতভাবে ফ্যাসিবাদ আছে এখানে। অতএব এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে কাঠামো, এই কাঠামোর শিক্ষকদের সংখ্যাই এখানে বেশি, যারা মনে প্রাণে এগুলো ধারণ করেন, লালন করেন। এটা ভাঙা যায় কিভাবে? তর্কটা তুলতে হবে, আলাপটা তুলতে হবে। আমাদের মূর্খতার যে দেয়াল জমে গেছে না, এই মূর্খতার দেয়ালটা ভাঙতে হবে। মূর্খতার দেয়াল না ভাঙলে চোখ দিয়ে মানুষ দেখে না। মানুষ অধিকাংশ জিনিস দেখে হইল চোখ বন্ধ করবার পরে।
অতএব বন্ধ চোখে, মানে যেটা অন্তর দিয়ে দেখতে হবে, আকল দিয়ে দেখতে হবে, সেই ওয়ালটা ভাঙার হলো তর্ক। তো আমাদের দায়িত্ব হচ্ছে এই তর্কটা ইয়াংদের কাছে পৌঁছানো, এই প্রশ্নগুলো করা যে আসলে সিস্টেম্যাটিক এই যে ফ্যাসিবাদ, কয়েকদিন পরপরই বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিবাদ আসে কেন? কয়েকদিন পরপরই দেখবেন যে একে অবাঞ্ছিত করে, ওকে অবাঞ্ছিত করে, সে করতে পারবে না, সে করতে পারবে না। এখনই দেখবেন ছাত্রদলের ছেলেরা শিবিরকে নাই করে দিবে, এইসব কথাবার্তা বলে। নাই করে দিতে হবে কেন? সবাই মিলে রাজনীতি করেন, গণতন্ত্র মানে তো তাই। একজন একজনকে নাই করে দিতে হবে কেন? শিবির তো বলে নাই ছাত্রদলকে নাই করে দেবে। হুজুরদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে এখন মাদ্রাসা মাদ্রাসা লাগে। কারা বলতেছে এইসব কথা? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো বলছে। তাহলে এইটা হচ্ছে কাঠামোগত হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, এবং এই ফ্যাসিবাদের কাঠামো যদি বদলানো না যায়, এখান থেকে বারবার ফ্যাসিবাদের ফুয়েল তৈরি হবে, ফ্যাসিবাদের গ্যাস, তেল, জ্বালানি তৈরি হবে, যেটাকে আপনি একসময় বাম আকারে দেখবেন, একসময় আওয়ামী লীগ আকারে দেখবেন, একসময় জাতীয় পার্টি আকারে দেখবেন, বিভিন্ন দলের নামে বেনামে দেখবেন, কিন্তু কাঠামোটা হচ্ছে ওইখানে, যে এখানে মুক্তির লড়াই নাই, লড়াইয়ের গল্প নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় দেখেন নবাব সলিমুল্লাহর জমিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় 650 একর জমি দিছে, টাকা দিচ্ছে লোকটা। নবাব সলিমুল্লাহ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো আলোচনা আছে? নাই। নবাব সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম শব্দটা কেটে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আমাদের যে কোরআনের আয়াত ছিল সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, শেখ মুজিবের সরকার এসে ওই মনোগ্রাম থেকে ওইটা সরায় দিচ্ছে। কেন সরাইতে হলো কেন? এটা তো বাঙালি মুসলমানদের দশকের পর দশক লড়াইয়ের ফল ছিল, অধিকাংশ জনগোষ্ঠীর, কৃষক পরিবারের, প্রজাদের লড়াইয়ের ফসল ছিল। সরাইতে হলো কেন? তাহলে কাঠামোগতভাবে এখানে একটা ফ্যাসিবাদ আছে। কারা এরা? ম্যাক্সিমামের নামে মোহাম্মদ আছে, আবদুল্লাহ আছে, আব্দুল করিম আছে, মেজবা কামাল আছে, জাফর ইকবাল, এগুলো সব মুসলমানি নাম না? হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর নাম, আহমদ শরীফ, কত সুন্দর সুন্দর মুসলমানি নাম, সিরাজুল ইসলাম চৌধুরী। অতএব এই যে আপনার বাম কলকাতার চিন্তার যে ধারাবাহিকতা, ব্রাহ্মণ্যবাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার কাঠামোটা এখনও চলমান আছে। বাংলাদেশের দুঃখ হচ্ছে যে আপনার এখানে জাতীয়তাবাদী ইসলামপন্থী রাজনীতি যারা করেন, তারা কখনো এই কাঠামোর গোড়ায় বোঝারই চেষ্টা করেন নাই। যে আপনারা হেফাজতে শাপলা চত্বরে গিয়ে দৌড়াইতেছেন, হ্যাঁ ওইখানে এই শাহবাগ বন্ধ করে দিতে হবে, গণজাগরণ, কিন্তু এটা তৈরি কেন হয়? আপনি একবার বন্ধ করলেন, আবার তৈরি হবে তো। আপনি 13তে বন্ধ করছেন, তো শাহবাগ তো বন্ধ হয়ে গেছে। 13-র পরে কি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে? না, যায়নি তো। এখান থেকেই গণমাধ্যমের কর্মী তৈরি হয়, এখান থেকেই সাংস্কৃতিক অঙ্গনের কর্মী তৈরি হয়। আসাদুজ্জামান নূর, যার নাটকের আমরা অন্ধভক্ত, এখনো ভক্ত, বিখ্যাত অভিনেতা, কোনো সন্দেহ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া মানুষ তো। কিভাবে ওনারা তৈরি হইলেন? ওনাদের মনস্তত্ত্বে কালচারাল ফ্যাসিবাদটা আসলো কোত্থেকে? এখনও গণমাধ্যম কর্মীদের একটা বিশাল অংশ এখান থেকে আসছে, অথবা বাই এক্সটেনশন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসতেছে। অতএব ফান্ডামেন্টালি বিশ্ববিদ্যালয়ের এই কাঠামো, লেখাপড়া, কারিকুলাম, সিলেবাস, শিক্ষক, তাদের মন মানসিকতা, সবগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে, আলাপ তুলতে হবে। এবং এই তর্কটা না তুললে যেটা হবে, যে আপনি আগামী দিনের ফ্যাসিবাদের বীজটাকে রেখে দিচ্ছেন। আপনাকে আবার জীবন দিতে মাঠে নামতে হবে, আপনাকে আবার লড়াই করতে হবে, আপনি আবার মূলধারা থেকে পিছনে পড়ে যাবেন। অতএব সেই জন্য হচ্ছে আমাদের এই তর্কটা তোলা, আলাপটা তোলা। এবং এই আলাপ যদি আপনি নিতে না পারেন, এর মানে হচ্ছে আপনি ওই যে টাইটানিকের ডুবন্ত জাহাজে আছেন, আপনার প্রত্যেক দিন লিটার লিটার পানি ঢুকতেছে, আপনার জাহাজ অল্প অল্প করে তলায় যাচ্ছে, আপনি টের পাচ্ছেন, বুঝতে পারছেন না। ফদ ভাই, আমি একটু আপনার রাজনৈতিক জীবনে আসতে চাই। আপনি এই মুহূর্তে এবি পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আপনি প্রতিষ্ঠা লগ্ন থেকে কি পার্টির সাথে ছিলেন? জি, আমরা আসলে একটা লম্বা সময় থেকেই লন্ডনে যখন ছিলাম, ওখানে যারা লেখাপড়া করছে, পেশাজীবীরা ছিল, তারা সবাই জিনিসটা বোধ করছিলাম যে বাংলাদেশের এই চলমান রাজনীতি আসলে টিকবে না, এটা সাস্টেইনেবল না। এই যে দ্বিদলীয় রাজতন্ত্র চলছে, এই পারিবারিক রাজতন্ত্র দিয়ে আপনি একটা গণতান্ত্রিক রাজনীতি লম্বা সময় করতে পারবেন না। তো এটার বিকল্প তো কিছু একটা করতে হবে। একটা সময় ছিল যে হয়তো একটা দলে যোগ দিয়ে দেশের জন্য পরিবর্তনের কিছু চেষ্টা করা,
কিন্তু সেটার সংকট হচ্ছে যে আপনি লবণের খনিতে পড়লে পরে আপনি আপনার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে ওটাই আপনি করবেন তখন। ওই তেল মারা, হুজুরিপনা করা, মানে হাজার বছরের অমুক সমুক বক্তব্য দিয়া টিয়া, মানে আপনি আর রাজনীতিটা করতে পারবেন না। আর রাজনীতির যে মৌলিক জায়গায় পরিবর্তন করা দরকার সেগুলো বড় দলগুলো আসলে ধারণ করে না। তো আওয়ামী লীগেরটা তো আমরা দেখলাম, বিএনপির সময় এখন আমরা একই বাস্তবতা দেখতে পাচ্ছি যে আসলে তারা কতটুকু সংস্কারের ব্যাপারে সিরিয়াস, কতটুকু পরিবর্তনের ব্যাপারে সিরিয়াস। সেই জায়গাগুলো আমাদের কাছে আপনার 2000 সালের পর থেকেই খুব পরিষ্কার আর কি। তো এবং আমরা যারা ইউরোপে ছিলাম লম্বা সময়, আমরা তখন বসতাম, নিজেরা কথা বলতাম, গল্প করতাম। তো ওখান থেকেই আপনার এই রাজনীতির আইডিয়া ডেভেলপ করার বিষয়টা আসছে। পলিটিক্স নিয়ে এই যে সচেতনতা, এটা কি বাংলাদেশে থাকতেই ছিল নাকি পারিবারিকভাবে বাবা বাম রাজনীতি করতেন, চাচা ওয়ার্কার্স পার্টি করতো, আমি নিজে ছাত্র জীবন থেকে বাম রাজনীতি করছি, ডানের রাজনীতিও করছি। এই জন্য হচ্ছে যে আপনার পড়ালেখার অভ্যাস বাসা থেকে ছিল, ছোটোবেলা থেকে বাসায় পত্রিকা রাখা হইতো, বাবা আলোচনা করতেন খাওয়ার টেবিলে যে আজকে কী পড়লা, কেন পড়লা, কী বিষয়, এই আলোচনা তর্কগুলো ছিল। যেহেতু পারিবারিকভাবে বাম রাজনীতির সাথে ছিলেন, ইনফ্যাক্ট আপনি নিজেও ছিলেন বাম রাজনীতির সাথে, আপনারা যে মানে টার্ন করলেন ডানের দিকে, এই টার্ন করার গল্পটা কি বলা যাবে কিনা, ঠিক কেন বা কি কারণে? মোটা দাগে হচ্ছে ধর্মের ব্যাপারে যথেষ্ট চুলকানি আর কি, মানে ইসলামকে হেয় করা, ছোট করা। আমি যে স্টাডি সার্কেলগুলোতে যাইতাম বামদের, আপনার যে তাদের যে লিটারেচার পড়তাম, তাদের লোকদের নেতাকর্মীদের সাথে যে মেলামেশাটা ছিল, এইটা একটু ইসলাম চুলকানিওয়ালা পরিবেশ ছিল আর কি। তো আমার বাবাও বাম রাজনীতি করলে নাস্তিক ছিলেন না, নামাজি মানুষ ছিলেন। উনি একসময় বাম রাজনীতি ছেড়ে দিয়েছেন এইসব কারণে, আচ্ছা, শেষ বয়সে এসে বাম রাজনীতি ছেড়ে দিয়েছেন। তো ওই জিনিসটা আমি কখনো নিতে পারিনি আর কি, যে ধর্মবিশ্বাসের ব্যাপারে এত চুলকানি কেন। বাম রাজনীতি যারা করেন তাদের ভিতরে অনেক মূল্যবোধ আছে, সুন্দর সুন্দর মূল্যবোধ আছে। গরিব মানুষের হয়ে কথা বলা, শ্রমজীবী মানুষের জন্য কথা বলা, কৃষকের জন্য কথা বলা, তাদের মজুরি বাড়ানোর আন্দোলন করা, তাদেরকে চাকরি ছাঁটাই না করা, এই যে বিষয়গুলো আছে যেটা দেখবেন বামরা প্রায় করে, ভালো কাজ এগুলো, ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নেই, মানে এই অংশটার মধ্যে কোনো নাই আর কি এই কাজগুলোর ভিতরে। কিন্তু ইন্টারনালি পরিবেশের ভিতরে দেখবেন যে একটা হুজুর বিদ্বেষ, একটা ইসলাম, মানে একটা খুবই ন্যারো ইসলাম বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, মৌলবাদী দেখলি, মানে সব দেখলি শুধু মৌলবাদী মনে হয়, জামাত মনে হয়, 71 মনে হয়, এই পুরো একটা পরিবেশ তাদের ভিতরে বিরাজ করে। এই জন্য আপনি দেখবেন যে বাম রাজনীতি করে কিন্তু খুব নামাজি মানুষ, একজন আলেম মানুষ, সে তো বাম রাজনীতি করতে পারতো, কোনো সমস্যা ছিল না তো। আচ্ছা, মানে বাম রাজনীতির যে মার্কসের যে আপনার থিওরির জায়গা, সমাজে একটা সাম্য প্রতিষ্ঠা করার জায়গা, এটা তো ইসলামের ইনসাফের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই তো, বেসিক জায়গা। তাহলে বাংলাদেশে বাম রাজনীতিতে একজন আলেম, একজন ধর্মবিশ্বাসী নামাজি মানুষ নাই কেন, যিনি আসলে ইসলামকে ধারণ করেন প্রচণ্ড রকম করে, আবার বাম রাজনীতি করেন? আমরা ইউরোপে যে বাম রাজনীতি দেখেছি সেই রাজনীতি এখানে নাই। এই বাংলাদেশে ইনফ্যাক্ট কোনো বাম রাজনীতি নাই। বাংলাদেশে বামপন্থীরা বাকশাল কায়েম করছে শেখ মুজিবের সাথে মিলেমিশে, যে কটা দল নিজেরা নিজেদেরকে বিলুপ্ত করে, তার ভিতরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটা। তাহলে এখানে এই যে ইসলাম বিদ্বেষ, এখানে বাকশাল কায়েম করা, ফ্যাসিবাদ কায়েম করা, একদলীয় শাসন, এবং বামদের একটা বিশাল গ্রুপ এই 14 দলের ভিতরে আছে, হাসিনাকে হৃষ্টপুষ্ট করেছে তারা, মেনন, তারপরে এই দিলীপ বড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন জন আছে আর কি। তো সেই জায়গাটার একটা বড় কারণ আর কি, যে এই রাজনীতিটা আমি প্র্যাকটিক্যালি এরপর আর কন্টিনিউ করার জায়গাতে যেতে পারি না। ছাত্র জীবনে তখন ডানপন্থী রাজনীতি শুরু করলেন? তখন আবার কিছু সময় ডানপন্থী রাজনীতি করেছি 4-5 বছর, ওটাও ছেড়ে দিয়েছি। ওটা কি ধর্মভিত্তিক ছিল? হ্যাঁ, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এরপরে ওটা ছেড়ে দিয়ে ওটা একই সমস্যা, ওটার মধ্যে আবার প্রচুর মূল্যবোধের জায়গা আছে, নীতি, নৈতিকতা, বিশ্বাস, এগুলোর জায়গা যেমন আছে, কিন্তু রাজনীতি আবার সে করে না, মানে সমাজ নিয়ে তার কোনো আলাপ নাই, সে প্রতিদিনকার মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা, এটা নিয়ে তার কোনো তর্ক নাই, তার কোনো আলাপ নাই। তাহলে আপনি অনেক রীতিনৈতিকতা শিখতেছেন, কিন্তু আপনি
কৃষকের পণ্য বৃদ্ধি নিয়ে আপনি কথা বলছেন না, সে যে দাম পাচ্ছে না এটা নিয়ে কথা বলছেন না, শ্রমিক ছাঁটাই নিয়ে কথা বলছেন না, পুঁজিপতিদেরকে নিয়ে কথা বলছেন না, তারা ব্যাংক ডাকাতি লুটপাট করতেছে। তো ওই জায়গাগুলো আবার আমার কাছে তখন বেমানান ওটা হয়তো লাগতেছে। ছাত্র সংগঠন ছিল বলে হয়তো না, তারপর তাকে আলাপ তো তুলতে হবে। আপনি তো ওই ব্যক্তিগুলোকে তো আপনার সচেতন করতে হবে যে এটা অন্যায়, এটা করা উচিত না, এটার জন্য আমাকে একটা প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা, আপনি তো কোরআন হাদিস থেকে তো শেখাচ্ছেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেটা আপনি মুখ দিয়া করো, হাত দিয়া করো, নইলে অন্তর দিয়া করো, এটা আপনি শেখাচ্ছেন, মানে কাগজপত্রে শেখাচ্ছেন, দার্সে শেখাচ্ছেন, কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন না কেন? ছাত্রদের মধ্যে প্র্যাকটিসটা হয়তো ছিল, খুবই কম, অলমোস্ট নাই আর কি, ছাত্রদের মধ্যেও ছিল না। তো এই জন্য যতটা না সে অন্তর্মুখী মানুষ তৈরি করার একটা জায়গায় আছে, যে একটা মানে মানে বেস্ট টাইম বলবো ওই সময়টা, এর কারণে যে আপনার দুইটা বিষয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ, মানে দুই রাজনৈতিক দলের কাছে আর কি, দুই প্ল্যাটফর্মের কাছে। বাম রাজনীতি যেটা করেছে না, সেটা হচ্ছে গরিব মানুষের প্রতি যে লড়াই করার যে একটা আকাঙ্ক্ষা, গরিবের হয়ে সমাজের মজুর, মানে যেটাকে আমরা প্রলেতারিয়েত বলি আর কি তাদের ভাষায় আর কি, বুর্জো এটা মানে মানে মার্কসিস্ট ল্যাঙ্গুয়েজে, যে সেই নিম্নবিত্ত জনগোষ্ঠীর হয়ে লড়াই করার যে কাজটা, এটা একটা বড় জায়গা, যেটা আমাকে সবসময়, আমি যেটা এখনও করি, আমার গরিব মানুষের জন্য প্রচণ্ড দয়া মায়া আছে। এবং আপনি দেখবেন যে একই জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া হিসাবে শেখাইছে, হুব্বুল মাসাকিন। আরাফাতের দিনে যে দোয়াগুলো আল্লাহ রসুল করছেন আরাফাতের ময়দানে বসে, তার ভিতরে একটা হচ্ছে হুব্বুল মাসাকিন। আল্লাহ কাছে দোয়া করতেছে, আল্লাহ গরিব মানুষ মিসকিনদের জন্য আমার অন্তরে তুমি মহব্বত পয়দা করে দিও, গরিব মানুষকে যেন আমি ভালোবাসতে পারি। কেন? কারণ গরিবরাই তো কিয়ামতের দিন জান্নাতে বেশি যাবে, অথবা আমি যেন ওই জায়গাতে, ওই কাতারে চলে যাই। তাহলে আপনি দেখেন বামদের ওই সাম্যবাদী গরিবের রাজনীতির সাথে ইসলামের একটা প্রচণ্ড মিলের জায়গা আছে। আবার ধরেন ডানের রাজনীতিতে আপনার যেটা মানে ওই সময়টাতে মানে ইয়াং উঠতি বয়সের ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, মাদক, গাঁজা, মেয়ে, প্রেম, এগুলোতে জড়ায় যাওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা থাকে। এই যে নীতি নৈতিকতার জায়গাটা আবার তারা আমাকে শিখিয়েছে, যেটা একটা ভ্যালু সিস্টেম, এই নৈতিকতার জায়গাটা ভুলে যাওয়া যাবে না আর কি। আমি যাই হই না কেন, যত বড় হই না কেন, এটা একটা বড় জায়গা। এবং আমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল ছিল, অসাধারণ বন্ধু সার্কেল ছিল, যারা সবাই একই চেতনা লালন করত, একই রকম লাইফস্টাইলে বিশ্বাস করত। অতএব এই দুই প্রান্তেই আমি শিখেছি আর কি, এবং আমি দুটাকেই ধারণ করি। দুটারই যথেষ্ট যৌক্তিক সমালোচনার জায়গা আছে রাজনৈতিক জায়গা থেকে, কিন্তু দুটার জায়গা থেকে আমি ভালো জিনিস শিখেছি, এবং আমি দুটাকেই ধারণ করি। এখন এই ভালো জিনিসগুলো একজন শিক্ষার্থী যদি একই সাথে পেতে চায়, তাকে কি বামপন্থী রাজনীতিও করতে হবে এবং ডানপন্থী রাজনীতিও করতে হবে? না, নট নেসেসারিলি। এটা যে কোনো মানুষের এমনিই থাকতে পারে। যেমন ধরেন রাজনীতি করে না এরকম বাংলাদেশের অধিকাংশ নামাজি মানুষ, নামাজি হইল কী হবে? আপনি ফজরের জামাতে যান, ফজরের জামাতে গিয়ে দেখেন তো অধিকাংশ লোক কোনো ইসলামী দল করে কি না? নো, 90% লোক কোনো ইসলামী দল করে না। তাহলে এই মানুষগুলো রেগুলার ফজরের নামাজ পড়ে কেন? একটা বড় অংশ হচ্ছে রিটায়ার্ড, কোনো কাজ নাই। বাংলাদেশের টিপিক্যাল বাঙালি মুসলমান চরিত্র, আগে নামাজ রোজা যাই করছে, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, চাকরি থেকে রিটায়ার করছে, হজ করে আসছে, হজ করে দাড়ি চুল রেখে এখন রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ তারা সারাদিন আর কোনো কাজ নাই। এটা একটা শ্রেণী আছে। কিন্তু জেনুইন নামাজি মানুষও আছে, অল্প বয়সী, মধ্যবয়সী, এরকম নামাজি মানুষ আপনি দেখবেন ফজরের নামাজে আছে। তাহলে এই মানুষগুলো তো জেনুইন নামাজি মানুষ, অন্য ওয়াক্তের কথা বাদই দিলাম। তাহলে সেটা তো অধিকাংশ ইসলামী দল করে আসে নাই। তাহলে এই মূল্যবোধের জায়গা তো আছে। আপনি প্রচুর সৎ কর্মকর্তা পাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে, এর ভিতরে নাস্তিকও আছে। হ্যাঁ, তাহলে তার সততার একটা মূল্যবোধের জায়গাটা কোত্থেকে আসলো? সে কারোর প্রতি বেইনসাফি করে না, জুলুম করে না, তার সময়ের কাজ সময় সে করে দেয়, পাঞ্চুয়াল লোক। যেমন ডক্টর ইউনূস সম্পর্কে দেখবেন অনেক অভিযোগ আছে, তার ভিতরে একটা হচ্ছে ওনাকে ধর্মকর্ম করতে কেউ দেখে নাই। এখন সে ধর্মকর্ম করছে কি করে না, এটা তো আমাদের বিষয় না, এটা উপরওয়ালার হিসাব নিকাশ দিবেন। কিন্তু দুনিয়ার দিক থেকে চিন্তা করে দেখেন কত পাঞ্চুয়াল লোক, যতটুকু ওয়াদা দিচ্ছে, করতেছে, চেষ্টা করতেছে, মানুষের জন্য কাজ করবার জায়গা যতটুকু আছে, তার জায়গা থেকে তার বুদ্ধি মোতাবেক, জ্ঞান মোতাবেক সে করেছে। তাহলে এই ভালো খারাপের অনুষঙ্গ একমাত্রই ওইটা হইলে হবে অথবা ওইটা হইলে হবে না, তা না। আপনি প্রচুর আমাদের দেশে দেখেন সবচেয়ে গরিব মানুষদেরকে নিয়ে কাজ করে ওলামায়ে কেরামরা বাংলাদেশে। এতিমখানার যে আইডিয়াটা, বাংলাদেশের সমাজে সবচেয়ে গরিব মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীকে লেখাপড়া শেখানো, এর সবচেয়ে বড় অবদানের জায়গা হচ্ছে ওলামায়ে কেরামদের। এটা একটা বিশাল জায়গা। আবার এর বাইরে দেখেন এনজিও ব্যবসা যারা করে, এর বড় অংশটা হচ্ছে বাম।
তারাও কিন্তু সমাজের জন্য কাজ করতেছে। তারা গ্রামে গ্রামে ঘুরতেছে, আপনার মেয়েদেরকে এডুকেট করা, স্কুল করতেছে, মাতৃকালীন প্রসূতি মায়েদের কী করা দরকার না করা দরকার সেগুলো নিয়ে তাদেরকে ট্রেন করতেছে, বিশুদ্ধ পানি নিয়ে তারা কাজ করতেছে, আর্সেনিক নিয়ে তারা কাজ করতেছে। দুটোই তো গুরুত্বপূর্ণ। একজন ধর্মের দ্বারা উৎসাহিত হয়ে করতেছে, আর একটা হয়তো বাম আদর্শ দ্বারা উৎসাহিত হয়ে করতেছে। দুটার ভিতরেই মূল্যবোধ আছে, একটা বিশ্বাসের জায়গা আছে যে না এটা আমার একটা নাগরিক দায়িত্ব, এটা আমার করা উচিত। একজন নাগরিকত্বের জায়গা থেকে করতেছে, আরেকজন হচ্ছে পরকালে পুরস্কার পাবে আল্লাহর কাছে, সেই জায়গা থেকে করতেছে। দুটাই বেনিফিট আছে। বাম আদর্শ যদি তাহলে ধর্ম বিদ্বেষের জায়গাটা ছেড়ে দেয়, তাহলে আপনি এটাকে খুব ভালোভাবেই অ্যাপ্রিসিয়েট তাহলে বাম আদর্শ হচ্ছে বাংলাদেশে সফল হইতো, বাংলাদেশে বাম বিপ্লব হতে পারত। বাংলাদেশে বামপন্থীরা ব্যর্থ হয়েছে, এর মোটা দাগের কারণ হচ্ছে তারা কলকাতার এবং ভারতীয় ব্রাহ্মণ্যবাদের চোখ থেকে এই মার্কসিজমটা বুঝেছে। এবং এটা বুঝতে গিয়ে যেটা হয়েছে, সে একটা মুসলমান নামদারি হিন্দুত্ববাদী ক্যারেক্টারে পরিণত হয়েছে। তার অজান্তে সে সাবকনশিয়াসলি ইসলাম বিরোধী হয়ে গেছে। তো এইটা হতে গিয়ে যেটা হয়েছে, বিশাল জনগোষ্ঠীর সাথে তার আপনার ডিসকানেক্ট হয়ে গেছে। আপনার ভালো জিনিসটাও সে এখন আপনার গ্রহণ করবে না। আপনি যত ভালো আইডিয়া নিয়ে যান, আপনি নাস্তিক হইলে এদেশের সাধারণ মানুষ আপনাকে নিবে না। এটা প্রমাণ হয়ে গেছে। সারা দেশের বামপন্থীরা মিলে 1.5 লাখ 2 লাখ ভোট পাইছে। আমাদের অনেক প্রার্থী এককভাবে তার থেকে বেশি ভোট পাইছে। তাহলে এই জায়গাতে একটা বড় জায়গা তাদের ফেইলিওর। তাদের দ্বিতীয় আর একটা বড় ফেইলিওর জায়গা হচ্ছে যে, আমি মনে করি পাকিস্তান আন্দোলন সফল হওয়ার কারণে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে গেল 1949 সালে, যে কারণে মুসলিম লীগ বেঙ্গলে 46-এর 45-46-এর নির্বাচনে জিতেছে। তার একমাত্র কারণ হচ্ছে, তার মুসলিম লীগ বলেছিল আমরা ক্ষমতায় আসলে জমিদারি প্রথা বিলুপ্ত করে দেব, প্রত্যেক কৃষক জমির মালিক হয়ে যাবে, একটা সার্টেন অ্যামাউন্ট জমির পরে বাকি জমিটা কৃষকদেরকে ভাগ করে দেওয়া হবে। এইটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাম সমাজতান্ত্রিক বিপ্লব, যে বুর্জোয়া শ্রেণীর কাছ থেকে আপনি সম্পত্তির মালিকানা অধিকাংশ গরিব মানুষকে পৌঁছায় দিলেন, যেটা হিস্টোরিক্যালি যিনি কৃষক তিনি জমির মালিক। এই প্রসেসটা ছিল। অতএব বাংলাদেশে পাকিস্তান আন্দোলন এবং জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবটা হয়ে গেছে। তো যে বিপ্লব হয়ে গেছে সেই বিপ্লব আপনি আবার নতুন করে কিভাবে করবেন? এটা হওয়ার সুযোগ নাই। যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশে অলরেডি ইসলাম কায়েম আছে, এখানে ইসলাম বিপ্লব হবে না কোনোদিন। কারণ এটা অলরেডি এই সমাজে আপনি ইসলাম বিপ্লব কী করবেন? এখানে ইসলাহের কাজ চলবে, কন্টিনিউ চলতে থাকবে। ওলামায়ে আমরা যে কাজ করে যাচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া হিসাবে, কন্টিনিউ আপনি ইসলাহের কাজ করবেন। যেখানে যেখানে শিরক আছে সেখানে শিরকের বিরুদ্ধে কথা বলবেন, যেখানে বেদাত আছে সেখানে বেদাত নিয়ে কথা বলবেন, যেখানে হুকুমের ঘাটতি আছে, হালাল হারামের ঘাটতি আছে, শরিয়ার ঘাটতি আছে, কবিরা গুনাহ করতেছে মানুষকে, আপনি ইসলাহ করবেন, কন্টিনিউ করে যাবেন। শরিয়ার ঘাটতি কি ইসলাহের মাধ্যমে সম্ভব রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া? রাষ্ট্রীয় পাওয়ার হচ্ছে যে যেইটুকু পাওয়ারের জন্য যতটুকু বাকি আছে ওটা ধরেন 2-3% হুদুদ কায়েম করা ছাড়া বাকি সব অংশ তো আপনি করতে পারবেন। বাকি সব অংশের সাথে তো আপনার ইসলাহের সাথে সম্পর্ক আছে। তো যেই সমাজে আপনার 5% 10% লোকের কাছেও তাওহীদ আর শিরক পরিষ্কার না, সুন্নাত এবং বেদাত পরিষ্কার না, সেখানে আপনি হুকুমাতে চলে গেছেন, যেটা হচ্ছে পিএইচডি লেভেলের কোর্স, কিন্তু এই সমাজ নিতে পারতেছে না। তো এটা এই জন্য হচ্ছে বিপ্লবের ধারে কাছেও ইসলামপন্থীরা নাই, প্র্যাকটিক্যাল না, অনেক দূরে বাস্তবতা। আপনার জুমার নামাজে যে পরিমাণ লোক হয়, ওই মসজিদটা ফজরের সময় খালি থাকে কেন? ইসলাহের অভাব। তাহলে আপনি কিভাবে করবেন? যেদিন ফজরের নামাজে ওই পরিমাণ লোক আসবে সেদিন আপনি হুদুদের কথা চিন্তা করতে পারবেন। সম্মতি নিতে হবে। তো একজন মানুষ হুদুদ দ্বারা পরিচালিত হইতে চায় কিনা তার সম্মতি লাগবে না? সে তো ওইখানে সারেন্ডার করে নাই। সে শুধুমাত্র আমার মুসলমান শুধু নামাজ পর্যন্ত সারেন্ডার করছে আল্লাহর কাছে, জাকাত পর্যন্ত সারেন্ডার করছে কিছু লোক কোরবানি পর্যন্ত সারেন্ডার করছে আল্লাহর কাছে, কিছু লোক হচ্ছে ওই মাজার পর্যন্ত সারেন্ডার করছে, হুদুদ পর্যন্ত কেউ সারেন্ডার করে নাই। তো কিন্তু ইসলাম তো কিছু অংশ সারেন্ডার করা, কিছু অংশ সারেন্ডার না করা, এটাকে তো ইসলাম ফ্যাক্ট বলতেছি, ওইটা তো কাম্য না। কিন্তু সেটা না করা পর্যন্ত তো আপনি হুদুদে যেতে পারবেন না। হুদুদে যেতে হইলে তো শতভাগ সারেন্ডার করা, শতভাগ মুসলমান লাগবে তো আপনার, অথবা অ্যাটলিস্ট মেজরিটি মুসলমান লাগবে। তো সেই মুসলমান তো নাই আপনার এখানে। ইসলামপন্থীরা কত শতাংশ ভোট পায় বলেন? 10-15% পায়।
বলতে পারেন এবার তো অনেক ভোট পাইছে, এটা পলিটিক্যাল কারণ, এটা ইসলাম অথবা শরীয়তের কারণ না। তো সেই জায়গায় এই দুই বিপ্লবই আসলে একটা বাস্তবতার অনেক দূরের একটা রিয়েলিটি এখন। এবং এই জন্য হচ্ছে যে দুই পক্ষের লোকদেরকেই নিজেদের ভিতরে এই আত্মসমালোচনা করা দরকার যে আসলে এই মাটির রাজনীতিটা কী, এই মাটির এক্সপেকটেশনটা কী, মাটির চরিত্রটা কী, কেন এটা হচ্ছে না। এবং চাপিয়েও তো দিতে পারবেন না, এটা এমন জিনিস, এটা আপনি চাপিয়ে দিতে পারবেন না, চাপিয়ে দিলে মানুষ নেবে না। যে অঞ্চলের মানুষ এখন ইসলামপন্থীদেরকে বিপুল পরিমাণে বিজয়ী করেছে, যেমন আমি উত্তরবঙ্গের কথাই যদি বলি, সেখানের মানুষ কি পরিপূর্ণ ইসলামে বা হুদুদ নেবার জন্য প্রস্তুত হয়েছে? অন্য জায়গার লোকেরা এখনও প্রস্তুত হয়নি। সেক্ষেত্রে তাদেরকে প্রস্তুত করবার ক্ষেত্রে ইসলামী দলগুলো কী করণীয়? ওইটা ইসলামী দলকে জিজ্ঞেস করতে হবে আর কি, ওইটা উত্তর তো আমি দিতে পারবো না। আমি আপনাকে বলতেছি যে একটা আমার মূল্যায়ন যে বাস্তবতাটা কী। ইসলামী দলগুলো শরীয়তি রাষ্ট্র কায়েম করবে এটা ম্যানিফেস্টোতে বলছে কিনা এবার? বলেনি। তাহলে আপনাকে যে ভোট দিল, কিসের জন্য ভোট দিল? ইনসাফ বা নাগরিক, অন্য জিনিসের জন্য ভোট দিচ্ছে। তো সে তো হুদুদ কায়েমের জন্য আপনাকে ভোট দেয়নি। ইরানে বিপ্লব হয়ে যাওয়ার পরে ইমাম খোমেনি শুধুমাত্র হুদুদ কায়েম হবে কি হবে না এই মর্মে আলাদা রেফারেন্ডাম করছেন বিপ্লব হয়ে যাওয়ার পরে। কারণ বিপ্লবটা কি ছিল? শাহের বিরুদ্ধে। আমরা শাহের এই জুলুমতন্ত্র মানি না। এবং এই বিপ্লব তো ইসলামপন্থীরা করে নাই, সবাই মিলে করছে। তো এখানে বামপন্থীরা ছিল না, ছিল কমিউনিস্ট পার্টির লোকজন ছিল, আরি শরীয়তের মতো বিখ্যাত সেকুলার কমিউনিস্ট স্কলার ছিলেন, যে রাস্তায় রাস্তায় গিয়ে তরুণদেরকে উদ্বুদ্ধ করেছেন বক্তব্য দিয়ে, কুদে পার্টি। এরপর ইসলামপন্থীরা ছিল, মধ্যপন্থীরা ছিল, সবাই ছিল, সবাই মিলে বিপ্লব করেছে। তো সেইখানে যখন তর্ক আসছে শাসন ব্যবস্থা কি হবে, তখন আবার নতুন করে রেফারেন্ডাম দিয়েছে, মতামত নিতে হয়েছে। তো যে জনগণ কি ধরনের শাসন দ্বারা পরিচালিত হইতে চায়, মক্কার মানুষ চায় নাই, আল্লাহ রাসূলকে চলে যেতে হয়েছে। তায়েফের মানুষ চায় নাই, ফিরে আসতে হয়েছে। মদিনা চেয়েছে, হয়েছে। এই জন্য সম্মতি ছাড়া তো আপনি এটা করতে পারবেন না। তো এই সম্মতি না হওয়া পর্যন্ত আপনি ইসলাহের কাজ করে যেতে হবে, আপনি জনগণকে বুঝাইতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটাই তো সেই সম্মতির লক্ষণ, সবচেয়ে বড় সম্মতি। এটাই তো ম্যান্ডেট। এখন যখন ভোট দিয়ে ইসলামপন্থী একটি দলকে ক্ষমতায় পাঠানো হবে, তখন তো সেই ম্যান্ডেট তারা পেয়েই গেল। ইসলামপন্থী দলের ম্যানিফেস্টোতে এটা থাকতে হবে। সে ওই ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে গেছে কিনা, যে আমি এটা করবো, সে তো ম্যানিফেস্টোতে এটা বলতে হবে যে আমি এটা কায়েম করব, আমি এইভাবে দেশ চালাবো, আমার অর্থনীতি এরকম হবে। তারা সেগুলো বলেছে কিনা? এটাও বলে নাই যে আমরা শরিয়া বিরোধী চলবো, বা না, তা তো কেউ বলে না। তো আওয়ামী লীগও বলে না, এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেই আছে, তারা শরিয়ত বিরোধী কিছু করবে না। বিএনপি ম্যানিফেস্টোতেও আছে। আপনারা ইউরোপে বসে তখন এবি পার্টি করার চিন্তা করলেন, যেহেতু কোনো বিপ্লবই এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযোগী নয়, সেটি সেকুলার বিপ্লব হোক অথবা ইসলামিক বিপ্লব হোক। এবং কারেন্ট যে রাজতান্ত্রিক দল যেটা আছে তারাও দেশে সুশাসন দিতে পারছে না। তখন আপনারা ঠিক কি ধরনের বিপ্লবের জন্য এবি পার্টি করেছেন? বিপ্লব না, গণতান্ত্রিক রাজনীতি, যেটা আমরা বলেছি যে সমাধান ভিত্তিক একটা রাজনীতিতে যেতে হবে। কারণ এই রাষ্ট্রে কোনো ইস্যুর সমাধান হচ্ছে না, এবং সমাধানটা কীভাবে হবে সেটাও রাজনীতিতে কোনো তর্ক আকারে আসে না। যেমন ধরেন, আমরা তো কমনওয়েলথ স্টুডেন্ট হিসেবে আমরা ওখানে ভোট দিতে পারি। আমি ব্রিটেনে অনেকবার ভোট দিয়েছি, কমনওয়েলথের নাগরিকরা ওখানে ভোট দিতে পারে। তো এখন প্রত্যেকবার ইলেকশনের আগে দেখতাম দুই পক্ষ তর্ক করতেছে যে হেলথ কেয়ার সিস্টেম কীভাবে হবে, কত ডাক্তার বাড়ানো দরকার, কত নার্স বাড়ানো দরকার, আমার দেশে কত ডাক্তার নার্স আছে, কত ডাক্তার নার্স আমাকে বিদেশ থেকে আনতে হবে, এর ফান্ডিং কোত্থেকে আসবে, টাকা কোত্থেকে আসবে, সে তর্কটা করছে। তাহলে সেখানে রাজনীতিটার কেন্দ্র কোথায় দেখেন? পাবলিক সার্ভিস, নাগরিকদের সেবা। তারা তর্ক করতেছে দুই দল, সরকারি দল বিরোধী দল মিলে, পুলিশিং কী হবে, ক্রাইম বেড়ে যাচ্ছে, আমরা পুলিশিং কীভাবে করব, সংখ্যা বাড়াবো কীভাবে, পুলিশের বেতন ভাতা বাড়াইতে হবে, ক্রাইম কেন বাড়ছে, ড্রাগের কারণে বাড়ছে কিনা, তো ড্রাগ আমি ডিল করব কিভাবে। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তর্কটা হচ্ছে ইস্যুর উপরে ভিত্তি করে, যেগুলো নাগরিকদের কষ্ট দিচ্ছে, নাগরিকদের জীবনকে দুঃসহ করে তুলতেছে। অতএব সেই জায়গা থেকে আমাদের মাথায় আসছে যে আপনার একটা রাষ্ট্র গঠনের রাজনীতি যদি করতে হয়, তাহলে রাজনীতিটাকে ইস্যু ভিত্তিক করে ফেলতে হবে, ইস্যু বেস পলিটিক্স, এবং এটা সমস্যার সমাধানের গ্যারান্টি দিতে হবে। এবং এই জন্য আমরা যেটা করেছি, তখন আমরা অনেকগুলো সার্ভে করেছি,
এর আগে আপনি জানেন হয়তো জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করা হয়েছিল। জি। এদের কাজ ছিল দেশে বিদেশে প্রচুর মিটিং করা, যে আপনারা বলছেন বিকল্প রাজনীতির কথা, তৃতীয় ধারার রাজনীতির কথা, বর্তমান রাজনীতি দিয়ে চলবে না, তাহলে আসলে আপনারা কি চান, জনগণের কাছ থেকে সেটা বোঝা। আমরা 1100-এর উপরে মিটিং করেছি দেশে বিদেশে, ছোট বড় মিটিং, তারপরে বিভিন্ন দেশ সফর করেছি, যেসব দেশে আপনার নতুন রাজনীতি বিকাশ করেছে, বোঝার চেষ্টা করেছি যে আসলে কারণটা কী কী জিনিস ট্রিগার করে। তো সেখানে ওইটাকে ভিত্তি করে আমরা প্রায় 21-22টা ইস্যুতে পলিসি পেপারও তৈরি করেছি। যেমন ধরেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের সবচেয়ে টপ 5 ক্রাইসিসের ভিতরে সবচেয়ে বেশি লোক বলেছে হচ্ছে স্বাস্থ্যসেবার কথা বলেছে, দ্বিতীয়ত বলেছে গণপরিবহনের কথা বলেছে, তৃতীয়ত বলেছে হচ্ছে যে আপনার নিরাপত্তার কথা বলেছে, আইন শৃঙ্খলা, চতুর্থত বলেছে আপনার বেকারত্ব, কর্মসংস্থান, এগুলোর কথা বলেছে। এর বাইরে তো আরও অনেক ইস্যু আছে, আপনার পুলিশিং আছে, জুডিশিয়ারি আছে, মানে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্ন আসছে। তো এই বিষয়গুলোর আসলে সমাধানটা কী হবে, সেগুলো হচ্ছে রাজনীতির কেন্দ্রে থাকতে হবে। এবং এখনও দেখেন আমাদের রাজনীতিতে কিন্তু এই আলোচনাগুলো নাই। আমাদের রাজনীতিতে 71-এ কে কোন পক্ষে ছিল, কে পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, তারপরে হচ্ছে গত 20 বছরকে কী করেছে না করেছে, কার বাবা কত মহান ছিল, কার বাবা কোন জায়গাতে কয়টা গোল দিছে, এগুলো হচ্ছে আমাদের রাজনীতির আলোচনা পয়েন্ট। দেখবেন বিদ্বেষ, কড়া বক্তব্য, চিৎকার চেঁচামেচি, আমরা মাঝে মধ্যে চিৎকার করে কথা বলি, মূল আলাপটা কিন্তু এখানে নাই, জনগণ নাই এখানে পুরো তর্কের ভিতরে। এই যে নির্বাচনটা হয়ে গেল, আপনি কোথাও বড় দলের ভিতরে আলোচনা শুনেছেন কৃষকের ভাগ্য বদলাবে কিভাবে, কাকে ভোট দিলে, কৃষকের জন্য কে কী করবে? আপনি দেখেন তো শ্রমিকের জন্য কে কী করবে, ন্যূনতম মজুরি বাড়বে কিনা, বড় 2টা দল জোট তাদের কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে, রাস্তাঘাটের কি হবে, ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে চলবে, আমার হাসপাতাল, সরকারি হাসপাতাল কিভাবে চলবে। কাগজে অনেক কিছু লেখা থাকে দেখবেন, মোটা 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 করে সব ম্যানিফেস্টোতে সব কিছু লেখে। আসলে এগুলো অধিকাংশ দল বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলে যেটা হচ্ছে, এটা নিয়ে কোনো তর্ক নাই, এটা নিয়ে আপনি লোকাল আসনের কোনো আলাপ শুনবেন না, যেখানে ধরেন ওই সংসদীয় আসনের এই সমস্যাগুলো কী কী, এটা নিয়ে কোনো তর্ক নাই। তো আমরা বলেছি যে একটা নতুন রাজনীতি শুরু করতে হইলে যেটা মোটা দাগে করতে হবে, আমরা বলেছি যে ধর্ম এবং মুক্তিযুদ্ধের বাইরে এসে একটা রাজনীতি করতে হবে। কারণ এই দুইটা জিনিস বাংলাদেশের সকল দ্বিমতের কেন্দ্র। আমাদের গত 55 বছরের যত দ্বিমত দেখবেন, যত জটিলতা দেখবেন, যত ফেরকাবাজি দেখবেন, প্রত্যেকটা জিনিসের গোড়া হচ্ছে মুক্তিযুদ্ধ, তা না হলে ধর্ম। অথচ দুইটা জিনিসই আবার জনগণের কাছে অত্যন্ত সম্মানিত। তাহলে আপনি অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ভক্তির জিনিস, কিন্তু এই দুইটা নিয়ে আপনারা প্রতিদিন মারামারি করতেছেন। তাহলে আমরা বলছি এটা রাজনীতি থেকে আলাদা রাখতে হবে, সম্মানের উপরে রাখতে হবে। তাহলে রাজনীতির মোদ্দা কথাটা কি হইতে হবে? পলিটিক্স অফ পলিসিস, নীতি নির্ভর রাজনীতি, কৌশল ভিত্তিক রাজনীতি। দ্বিতীয়ত আমরা বলেছি ঐক্য অধিকারের রাজনীতি, যে জিনিস আমাদেরকে একত্রিত করে, যে জিনিস আমাদের অধিকারকে এনশিওর করে, নিশ্চয়তা দেয়, তেমন একটা রাজনীতি লাগবে। থার্ড আমরা বলেছি পলিটিক্স অফ প্রবলেম সলভিং, জনগণের সমস্যা সমাধানের রাজনীতি। এবং এগুলোই হচ্ছে প্রত্যেক দিন মানুষকে কষ্ট দেয়। কে কত বড় নামাজি, কে কত বড় মুক্তিযোদ্ধা, এ দিয়ে আমার গরিব কৃষকের কি যাবে আসবে বলেন? আমরা সারাদিন আপনি তর্ক করলাম, এই তর্ক লাভ নেই তো। আমার রাস্তা তো পাকা হবে না, আমার হাসপাতালের চিকিৎসা সেবার মান তো বাড়বে না, আমার লেখাপড়ার মান তো বাড়বে না। ওই তর্কটা অপ্রয়োজনীয় করা যাবে না তা বলছি না, কিন্তু রাজনীতির জায়গাতে জনগণের জন্য প্রত্যেক দিনের ইস্যু হচ্ছে এগুলো। জনগণ, আপনি সকালবেলা বের হন, আপনি টাকা নিয়ে বসে থাকলেও আপনি একটা সিএনজি পাবেন না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। যদি মহিলা হয় বাসেও তাকে উঠায় না, তারপরে বাসে উঠাবে, বাসের ভিতরে তার সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেটাই তো রাজনীতি হওয়া দরকার। আমার ওই তর্কটা কোথায়? আপনার ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় পড়াচ্ছেন, আবার টিউশনিতে পাঠাইতে হচ্ছে কেন, কোচিংয়ে পাঠাইতে হচ্ছে কেন? তাহলে স্কুলের কাজ কি? শেখানোর দায়িত্ব রাষ্ট্র আসলে কাকে দিচ্ছে? স্কুলকে দিচ্ছে, কলেজকে দিচ্ছে, মাদ্রাসাকে দিয়েছে, আবার কোচিংয়ে পাঠানো লাগতেছে কেন? আবার টিচারকে আপনি এত কম বেতন দিচ্ছেন কেন? যে টাকা বেতন দেন এ টাকা দিয়ে সে চলতে পারছে না, ক্লাসের জন্য সে মন দিয়ে পড়ায় না, তাকে আবার এক্সট্রা টিউশন করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। আপনি ডাক্তারকে
ভালো বেতন দিচ্ছেন না, সে আবার 1টার পরে 2টার পরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। 17-18 ঘন্টা 19 ঘন্টা রুগী দেখলে ওই ডাক্তারের ভুল হওয়ার সম্ভাবনা তো বেশি থাকবে। তারপর আবার তাকে সমালোচনা করা হচ্ছে, ডাক্তার তো কসাই হয়ে গেছে। তাহলে এই যে কাঠামোগত জায়গাতে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে, আমরা বলছি রাজনীতির কাজটা হচ্ছে এগুলো, এটাই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু। এবং এইটা যতক্ষণ পর্যন্ত সেন্টারে না আসবে, সব দল মিলে নাগরিক সেবা বাড়ানোর জন্য যখন প্রতিযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার নাগরিক সেবা বাড়বে না, আপনার শিক্ষার মান বাড়বে না, আপনার চিকিৎসার মান বাড়বে না, আপনার গবেষণার মান বাড়বে না, রাস্তাঘাটের উন্নতি হবে না, চুরি ডাকাতি হবে, দুর্নীতি হবে। দুর্নীতি হচ্ছে প্রচুর, আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, বললে বন্ধ হবে? মানুষ দুর্নীতি কথা বন্ধ করে দিবে? আপনার একটা পিওন 8,000 টাকা 10,000 টাকা বেতন পায়, সে কী করে চলবে ঢাকাতে? তার যে মুখ আর পেট, ওটা তো আপনার মুখ পেটের মতোই তো, সমান তো। জি, আপনি বস হন আর হইল গরিব হন, খাওয়ার যে ন্যূনতম যে ডিমান্ড একটা মানুষের, সেটা একটা নিম্নবিত্ত মানুষের যতটুকু ডিমান্ড, একটা উচ্চবিত্তের মানুষেরও তার একটা ডিমান্ড, যে আমার একটা থাকার জায়গা লাগবে, আমার বাজারঘাট করবার জন্য কটা টাকা লাগবে, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য স্কুল কলেজ লাগবে, আমার ডাক্তার দেখানোর জন্য হাসপাতাল লাগবে। আমি 8,000 টাকা 10,000 টাকা 15,000 টাকা বেতন পাইলে কীভাবে করব? 15,000 টাকা তো আপনি বাসা ভাড়া দিতে পারবেন না। তাহলে আপনি তার কাছ থেকে আশা করছেন সে সৎ থাকবে। আমরা তো সোনার বাংলা তো ফেরেশতা বাস করে না, তো মানুষের সমাজ, বনি আদমের সমাজ। কোরআনে আল্লাহ তাআলা ফেরেশতারা চ্যালেঞ্জ করছিল না যে আমরা তো কোনো গুনাহ করি না, আমরা তো খালি আপনাদের জিকির করি। ফেরেশতা পাঠাই দিয়েছিল না দুজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে, জি, তাদেরকে নফস দিয়ে পাঠায় দেওয়া হয়েছিল। আসার পরে গোলায় গেছে না? আমরা মানুষ তো এরকম, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাকে তো শুধু ভালো মানুষ সত্য দিয়ে তৈরি করা হয় নাই, আমার ভিতরে তো নফসও আছে, আমার তাকওয়াও আছে, আমার নফসও আছে। তাহলে আমি যখন রাষ্ট্র আকারে আমার নাগরিকদেরকে দেখব, তখন এই পুরাটা মিলায়ে তো আমাকে দেখতে হবে যে আমি এমনভাবে সমাজটাকে তৈরি করব যেন এখানে কারো দুর্নীতি করবার প্রয়োজন না হয়। ইউরোপে কেন দুর্নীতি করে না? কারণ জন্মেরও আগে থেকে মৃত্যুরও পর পর্যন্ত আপনার দায়িত্ব সরকার নিচ্ছে। এটা কি সমাজতান্ত্রিক রাষ্ট্রে? না, ইউরোপের কথা বলছি, তাদের সমাজতান্ত্রিক ভ্যালু আছে, কিন্তু রাষ্ট্র পুঁজিপতি, রাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, কিন্তু সমাজতান্ত্রিক ভ্যালু সিস্টেমকে তারা ইনকর্পোরেট করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে, কল্যাণ রাষ্ট্র। তো সেই জায়গাতে আমাদের পুরো রাজনীতির কেন্দ্র এটা হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং এবি পার্টির রাজনীতির দর্শনটা এইখানেই, যে আমরা এরকম রাজনীতি তৈরি করতে চাই। কতটুকু সফল হলেন? সেইটা ধরেন, তর্কটা তো পরিচিত হয়েছে। আমাদের বড় সফলতা যদি বলি, কারণ আমরা এমন একটা রাজনীতির কথা বলছি যার 1% এই দেশে পরিচিত না, তার কোনো শতাংশ এখানে করার চেষ্টা করছে না। তো অতএব এরকম একটা নতুন জিনিসকে পরিচিত করানো, আইডিয়া ডেভেলপ করা, রাজনৈতিক দলগুলো দেখবেন এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলে, আমরা কল্যাণ রাষ্ট্রের কথা পরিচিত করিয়েছি। আমরা আমাদের দলের ভিতরে আপনার গঠনতন্ত্রে ছায়া সরকারের আইডিয়া দিয়েছি। আজকে দেখেছেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল ছায়া সরকার নিয়ে কথা বলছে, বিরোধী দল ইতিমধ্যে ছায়া সরকার গঠন করেছে বলে বলেছে। তাহলে এই আইডিয়াগুলো তো আমাদের কাছ থেকে আসছে। বাংলাদেশে ইস্যুভিত্তিক কাজ করা, বিকল্প তৈরি করা, প্রস্তাব দেয়া, এই জিনিসগুলো পপুলার হচ্ছে, এবং এগুলোই তরুণরা এই রাজনীতিটাকে গ্রহণ করছে বলেই আপনি যদি 24-এর স্লোগানগুলো দেখেন, দেয়াল লিখনগুলো দেখেন, সেখানে দেখবেন যে সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই আলাপগুলো তর্কগুলো আসছে। একটা রাজনৈতিক দর্শন আলাপে এসে আপনার বাস্তবায়িত হতে হতে একটা লম্বা লড়াই আছে। এটা সাডেনলি আপনি প্রস্তাব থ্রো করলেন আর পুরো দেশবাসী গ্রহণ করে ফেলে, ব্যাপারটা এরকম না। কারণ এখানে তো একটা এস্টাবলিশ পলিটিক্যাল সিস্টেম আছে, ওই সিস্টেম থেকে তো আপনার বের করে আসার একটা লড়াই আছে। তাকে, যার জন্য লড়াই, তাকেও তো বুঝাইতে হবে যে কেন আপনার এই জিনিসটা গুরুত্বপূর্ণ। অতএব এটাকে আমরা এখন পর্যন্ত ফিডব্যাক ওয়াইজ, যারা শিক্ষিত মানুষ আছে, সিভিল সোসাইটির লোকজন আছে, যারা রাজনীতি সমাজকে ভিন্নভাবে দেখে বোঝে, তারা সবাই আমাদের আইডিয়ার সাথে একমত যে আগামী দিনের রাজনীতি এটাই হতে হবে, যে দলের মাধ্যমে হোক।
বাংলাদেশে আমাদের এই রাজনীতির প্রস্তাবনার বাইরে ভবিষ্যতে কোনো ভালো প্রস্তাবনা আসবে না, প্র্যাকটিক্যাল নাই। এখন যেমনটা দেখা গেল যখন এনসিপি গঠিত হলো, এনসিপি গঠিত হওয়ার মধ্য দিয়ে এবি পার্টির যে রাজনৈতিক একটি ডিমান্ড ছিল, আমি যদি এভাবে বলি, সেটা কি কিছুটা কমেছে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কারণ হচ্ছে যে আমরা তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল না। অতএব এই তরুণদেরকে যে লেভেলে মানুষ রিভিয়ার করেছে, শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, দেবতা তুল্য মনে করেছে, এইরকম একটা জায়গা থেকে এসে তারা দল তৈরি করেছে। অতএব তাদেরকে তো পুরো সমাজ, রাষ্ট্র অন্যভাবে দেখে, আমরা সবাই দেখি একইভাবে, তাদের প্রতি অবদান সব জায়গায় সব কিছু মেলায়। আমরা আবার একটা ভিন্ন জায়গায় আমাদেরকে মানুষ যেটা অ্যাপ্রিসিয়েট করে সেটা হচ্ছে আমরা একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দল আকারে হাজির হয়েছি এবং একটা কঠিন সময় রাজনীতি করেছি, যে সময়টাতে দালালি করলে আপনি এমপি মন্ত্রী হতে পারতেন, শত শত কোটি টাকার হাতছানি ছিল আপনার। সেইটা বাদ দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাজনীতি করবার চেষ্টা করেছি, মানুষের জন্য লড়াই করবার চেষ্টা করেছি। কোন দলের কারণে লাইমলাইটে আসছে অথবা পিছনে পড়ে গেছে এটা সময় বলে দেবে আর কি আপনার। আমাদের প্রশ্ন হচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে একটা সেকেন্ডারি, আপনি কোন নামে কাজটা করছেন এটা কম গুরুত্বপূর্ণ আমার কাছে। গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতিটা, কি কাজটা করা দরকার। যেমন আপনি যখন চা খাচ্ছেন, আপনি কি গোল কাপে খাচ্ছেন, গ্লাসে খাইতেছেন, প্লাস্টিকের কাপে খাচ্ছেন, এটা সেকেন্ডারি আলোচনা। একটা চা খাচ্ছেন, চা খাওয়ার সময়টাতে চা খাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ টপিক আর কি। তো এই জন্য আমার কাছে দল, প্ল্যাটফর্মটা হলো সেকেন্ডারি। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রকে বদলে দিতে পারবে এমন রাজনীতি, রাজনৈতিক ধারণা, আইডিয়া, যেগুলো নিয়ে আমাদের কালেকটিভলি কাজ করাটা জরুরি। যে করুক, আমারও ভালো আইডিয়া যদি অন্য কেউ বাস্তবায়ন করে, দেশের তো কল্যাণ হবে, দেশের জন্য তো ভালো হবে। আপনাদের যে ঐক্য, 11 দলীয় যে ঐক্য হয়েছে, সেই ঐক্য নিয়েও কিন্তু অনেক কথা আছে আসলে, যে এই ঐক্য এখানে এবি পার্টি জামায়াতের সাথে ঐক্য করেছে। একটা সময় আলোচনা ছিল যে এবি পার্টি জামায়াতের একটি বি টিম, এখন যেমন এনসিপিকে নিয়ে বি টিম, সি টিম, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সেখানে যখন ঐক্যটা হলো এবং সেই ঐক্যটা এখনও পর্যন্ত সাস্টেইন করছে, এক্ষেত্রে এসে আপনারা সাধারণ মানুষকে কি এই বার্তাটি দিতে পেরেছেন যে আসলে এবি পার্টি জামায়াতের কোনো বি টিম নয়? এই প্রশ্ন এখন আর তেমন কেউ করে না, ইনফ্যাক্ট পরিষ্কার হয়ে গেছে। দেখেন, বি টিমের তকমা তো আরও একটা ছিল। আপনার ইসলামপন্থী জনগোষ্ঠীর একটা অংশ আমাদেরকে আওয়ামী লীগের বি টিম মনে করতো, কারণ আমরা যখন দল করেছি, যেহেতু আমাদের সমন্বয়ক অথবা ব্যাস আব্দুর রাজ্জাক সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন, ওনারা দল থেকে রিজাইন করেছেন, বহিষ্কার করা হয়েছে। অতএব সেই রকম মানুষগুলো যখন দল করেছে তখন তারা সন্দেহ করেছে নিশ্চয়ই এখানে ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগের লোকজন, সরকার মিলে টিলে এই দলটা করেছে। তো দুই দিকেই আমাদের এই তকমাটা ছিল, যে আবার বামপন্থীরা সন্দেহ করতো আমাদেরকে, আওয়ামী লীগ সন্দেহ করতো যেগুলো জামাতের বি টিম, যেহেতু জামাত এখন অপারেট করতে পারতেছে না। জামাত তো তার বি টিম অলরেডি করছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটা বিডিপি একটা পার্টি করেছে না, তো জামাত করেছে, তারা নিবন্ধন আছে। তাহলে আমাকে বি টিম লাগবে কেন? তার তো বি টিম দরকার নাই, তার নিজস্ব বি টিম আছে। দ্বিতীয়ত হইল, যদি বি টিম হইতো তাহলে তো জামাত শিবিরের লক্ষ লক্ষ লোকজন তো আমাদের দল করার কথা। আমাদের জামাত শিবির থেকে তো লক্ষ লক্ষ লোকজন আসে নাই তো এই দল করতে। অধিকাংশ তো এসেছে না, অধিকাংশ না। নেতৃস্থানে ওদেরকে চেনেন, তাদের একটা বড় অংশ হয়তো আসছে, কিন্তু সাধারণ আমাদের যারা নেতাকর্মী আছে এর বিশাল অংশ জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট না। মানে মোটা দাগে আসছে যারা কখনো রাজনীতি করে নেই, মোটা দাগে একটা বড় অংশ আসছে। এরপরে বিভিন্ন দল করা লোক আছে, কমিউনিস্ট পার্টি করা লোকও আছে এখানে বামপন্থী আন্ডারগ্রাউন্ড সর্বহারা পার্টি করতো, এরকম লোকজন এখানে আছে, জাতীয় পার্টি করেছে, এরকম লোকজন আছে। তো এই কারণে হচ্ছে যে আমাদের ওই তকমাটা দুই পক্ষ থেকে আসছে, এবং ওই তকমাটার বাস্তবতা যেটা হচ্ছে, যেটা সময়ের সাথে পরিষ্কার হয়ে গেছে, যে আমরা তো আওয়ামী লীগের 24-এর নির্বাচনে যাই নাই, আমাদের তো রাজনৈতিক নিবন্ধন আওয়ামী লীগ দেয় নাই। যদি আমরা আওয়ামী লীগের বি টিম হইতাম তাহলে তো নিবন্ধন তো পাওয়ার কথা। জি। আবার জামাতের বি টিম হইলে তো আমরা এবার অনেক সিট পাওয়ার কথা। জামাত আমাদের কটা সিট দিচ্ছে? আমাদের নেগোসিয়েশনে 3টা আসন দিয়েছে, কত আসন দিল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আমাদের সর্বশেষ আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম, জামাত কোনো প্রতিনিধিও পাঠায় নাই, সব দলের প্রতিনিধি আসছে, বিএনপি আসছে। তাহলে সেই জায়গাতে হচ্ছে, তাহলে জামাতের সাথে আমাদের সম্পর্কের ভিত্তিটা হচ্ছে ইস্যু, যে আমরা জুলাই নিয়ে কাজ করতেছি, জুলাইয়ের বিচার চাচ্ছি, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি, গণহত্যার বিচার চাচ্ছি, আমাদের সংস্কারের যে ওয়াদাগুলো, গণভোটের যে ওয়াদা করা আছে সেগুলো আমরা চাচ্ছি। কমন জায়গা,
যেটা আমরাও চাই, তারাও চায়। সবার সাথে সম্পর্কের ভিত্তিটা এইটাই, সবাই যার যার রাজনীতি করে। জামাত ফান্ডামেন্টালি একটা ইসলামিক রাজনীতি করে, একটা ইসলামী রাষ্ট্র কায়েমের রাজনীতি করছে। আমার রাষ্ট্র প্রকল্প তা না। অতএব এটা ফান্ডামেন্টালি একটা ডিফারেন্ট পলিটিক্স। যেখানে যেখানে মিলের জায়গা আছে, আমরা বিএনপিকে প্রশংসা করছি না কিছু কিছু কাজে। প্রধানমন্ত্রী চীন সফরে গেছে, আমরা সবাই তো প্রশংসা করেছি। তো প্রশংসা করা মানে কি আমরা বিএনপি হয়ে গেছি? বিএনপি হয়নি তো। বিএনপি পদ্মা ব্যারেজ করছে, আমরা প্রশংসা করেছি, এর মানে কি আমরা বিএনপি হয়ে গেছি? বিএনপি হয়নি। আমরা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালায় যাই মানে কি আমরা আওয়ামী লীগ হয়ে গেছি? আওয়ামী লীগ হয়নি। তো এই জন্য হচ্ছে যে আমাদের রাজনীতি আমাদের মতোই চলছে। কিন্তু একই সাথে এটাও হয়েছে যে 11 দলীয় ঐক্য হবার পর জামায়াতের যে সমালোচনা বা বিরোধিতা সেটি কিন্তু এখন আর নাই এবি পার্টি কর্তৃক। জামাতের সমালোচনা ন্যায্য জায়গা আপনার কোথায়? একটা বিরোধী দলকে তো কেউ সমালোচনা করে না খুব বেশি। গণতান্ত্রিক রাষ্ট্রে সব সমালোচনার কেন্দ্র তো হচ্ছে সরকার। কিন্তু জামাত যখন বিরোধী দলও ছিল না তখনও তো এবি পার্টি থেকে জামায়াতের বিরোধিতা করা হয়েছে। কেউ কেউ করেছে এবং প্রসঙ্গত যেখানে তারা বিরোধিতার যোগ্য, তাদের বিরোধিতা করতেই হবে। জামাতের এমপিদের অনেকের পারফরমেন্স তো আপনার ভালো না পার্লামেন্টে, তো সেগুলো নিয়ে তো আমরা কথা বলছি। যেটা ন্যায্য তার যেখানে যে রাজনৈতিক পারফরমেন্স করা দরকার ছিল, বাজেট অধিবেশনে জামাতের পারফরমেন্স ভালো না। আমরা বিরোধী দল আকারে তার কাছ থেকে আরও শক্তিশালী ভূমিকা আশা করেছিলাম, সেটা তারা করতে পারে নাই এবং জাতিকে তারা হতাশ করেছে। অতএব সমালোচনার কেন্দ্র তো আসলে সরকার, মানে বিরোধী দল তো সমালোচনার কেন্দ্রবিন্দু না। বিরোধী দলের শুধু আপনি একটা যৌক্তিক সমালোচনা করতে পারবেন, সেটা হচ্ছে তারা আসলে সরকারকে জবাবদিহিতা করতে পারতেছে কিনা, সরকারের বিরোধিতা তারা করছে কিনা ঠিকঠাক, মানে যেটা তাদের দায়িত্ব, অফিসিয়াল রেসপন্সিবিলিটি, সেটা তারা করতে পারছে কিনা। তো সেটা সমালোচনা তো আমরা করছি, তারা করতে পারতেছে না। তো তারা যৌক্তিকভাবে কথা বলছেন, তাদের সুনাম যেমন আছে, আমির জামাত থেকে শুরু করে কয়েকজন ভালো বলছেন, বাট মোটা দাগে তাদের সংসদ সদস্যদের পারফরমেন্স ভালো না। এবং শুধু তাদের না, সরকারি দলেরা কী অবস্থা আপনার, এন্টায়ারলি ধরেন 80-90% সংসদ সদস্যের ক্যাপাসিটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার লেভেলের। তারা এমপি জিনিসটাই বুঝতেছে না, যে পার্লামেন্টে গিয়ে যে আপনি ওভেন ওয়াশিং মেশিন চাইতে পারেন না, এই জিনিস তারা বুঝে উঠতে পারতেছে না এখনও। আবার আধা সরকারি এমপি সে বলতেছে সে পর্দা কিনে দেবে, প্রধানমন্ত্রী ওয়াশিং মেশিন দেবে, ওটাও তারা বলতে পারে না। এই কোনো কনভারসেশনই সংসদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না, যেখানে মিনিটে আপনাকে 3.5 লক্ষ টাকা খরচ করতে হয়। তো এইটা আমাদের সংসদের টোটাল ক্যাপাসিটিরই যথেষ্ট ঘাটতি আছে, সরকারি দলেরও আছে, বিরোধী দলেরও আছে। আচ্ছা, একটা প্রশ্ন ফাঁকি দিয়ে করে ফেলি। রাজ্জাক সাহেবের কথা বললেন, উনি কি শেষ জীবনে জামায়াতের সাথে আবারও জড়িত হয়েছিলেন? উনি অসুস্থ, ক্যান্সারের অবস্থা থাকা অবস্থায় জয়েন করেছেন বলে জানি না, কিন্তু উনি আমাদের ওই মানে সময় দিতে পারছেন না, দায়িত্ব পালন করতে পারছেন না, শরীরটা ভালো না। আমাদের প্রধান উপদেষ্টার পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন, কিন্তু জামাতে জয়েন করেছেন বলে আমার জানা নাই। এই মুহূর্তে আপনাদের প্রধান উপদেষ্টাকে? এই মুহূর্তে কোনো প্রধান উপদেষ্টার পদ নাই, উপদেষ্টা আছেন বেশ কয়েকজন আর কি। আচ্ছা, আপনাদের ভবিষ্যৎ টার্গেট বা পরিকল্পনা কি? ভবিষ্যৎ রাজনীতি করে যাওয়া, দেশের মানুষের জন্য লড়াই, রাষ্ট্র বিনির্মাণের লড়াই, জনগণের কাছে পৌঁছা, আমাদের যেটা আমরা বোধ করছি তাদের জন্য কল্যাণকর সে বিষয়ে তাদেরকে কনভিন্স করা, রাজনৈতিক দলের যেটা টার্গেট থাকে। সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা? করছি তো অলরেডি। আমাদের একটা ছাত্র সংগঠন আছে, আকারে ছোট কিন্তু আছে, তারা ছাত্রদেরকে নিয়ে কাজ করছে। আর ছাত্র যুবকদেরকে নিয়ে আমরা নিজেরাও কাজ করতেছি কন্টিনিউয়াসলি, যে আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, এর পুরোটাই তো আমাদের তরুণদেরকে কেন্দ্র করে সামনে নিয়ে, যে আগামী দিনের রাষ্ট্রটা কেমন হওয়া উচিত, তাদের দায়িত্ব, কর্তব্য, লড়াইতে অংশগ্রহণ করা, প্রত্যেক দিন তো এই কাজগুলো করছি। জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে চাই। জুলাই যেহেতু আমাদের সবারই মুক্তির সনদ ছিল, কিন্তু সেই মুক্তির সনদকে যথাযোগ্যভাবে মর্যাদা দেওয়া হয়নি, সেটি বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখলাম, গতকালও খেয়াল করেছি যে এই বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে মাননীয় স্পিকারের কাছে। তো এটির ব্যাপারে বিএনপির এই বিরোধিতা কেন, এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে বা এই দাবিটি আদায় করবার ক্ষেত্রে 11 দলীয় ঐক্যের কী ভূমিকা এই মুহূর্তে? একটা তো হচ্ছে যে বিএনপির এই ভূমিকার কারণে তো আমরাও হতাশ। আমরা তো বিএনপির কাছ থেকে এটা আশা করি নাই। বিএনপি ইভেন জুলাই সনদ তো একটু পরের কথা, তার যে নিজের ঘোষিত 31 দফা, সেই 31 দফারও 6টা দফা সে ন্যূনতম ইতিমধ্যে লঙ্ঘন করেছে। তাহলে এখন সনদ তো সবাই মিলে করছে, তার না। অতএব দলীয় ওয়াদা থেকেই সে অলরেডি খেলাফ করে চলে আসছে। এবং বিএনপির যে
নেতাকর্মীরা যেটা বারবার বলছে সেটা হচ্ছে যে মাত্র তো ভাই 4-5 মাস হয়েছে, সময় দেন। এখন আমরা সময় দিতে প্রস্তুত, যে আসলে 1-2 বছর দেখি আসলে আপনারা কি করছেন। বাট ইকুয়ালি আপনি লঙ্ঘন করতে তো সময় চাচ্ছেন না। আপনি গুম প্রতিরোধ আইনটা র্যাটিফাই করলেন না, মানবাধিকার কমিশনের আইন র্যাটিফাই করলেন না। তো র্যাটিফাই না করতে তো আপনার 5 মাস সময় নেন নাই, আপনার দুষ্টামি করতে তো 5 মাস সময় লাগতেছে না। তাহলে সংস্কারের ভালো কাজটা করতে সময় নিচ্ছেন কেন আপনি? অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের 11 দলের পক্ষ থেকে বারবার এই দাবি এবং প্রেশার তাদেরকে দেয়া হচ্ছে যে তারা যেন তাদের ওয়াদা থেকে সরে না যায়। জনগণের কাছেও 11 দল যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সভা, সেমিনার, তারপরে হচ্ছে মানববন্ধন, স্মারকলিপি দেয়া, সমাবেশ, মহাসমাবেশ, প্রতিবাদ মিছিল সবই করা হচ্ছে। এবং সব কিছু করবার মধ্য দিয়ে হচ্ছে সরকারকে মেসেজ দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সময় দিতে প্রস্তুত, সংসদে সাহায্য সহযোগিতা করছি, কিন্তু ইকুয়ালি আমরা জনগণের কাছেও আছি এবং বুঝাচ্ছি যে আসলে আপনারা ওয়াদা রাখছেন না। অতএব সব দিক থেকে যতটুকু করা যায় গণতান্ত্রিক স্পেস ব্যবহার করে সেটা করছে 11 দল। সরকার কি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাস্তা তৈরি করে দিচ্ছে? সেটা করতে চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা করলে তার নিজের রাজনীতি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। কারণ আপনি ইতিমধ্যে 71 ব্যবসা শুরু করেছেন, আপনি ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবসা শুরু করেছেন, 72-এর সংবিধান ব্যবসা শুরু করেছেন। এগুলো তো আওয়ামী লীগের দোকানের মাল, এই মাল তো আপনার দোকান থেকে কেউ কিনে খাবে না। অতএব এগুলো অরিজিনাল মালিকের কাছ থেকে, অরিজিনাল মাইজ ভান্ডার কি মাতৃভান্ডার যেটা, ওখান থেকে রসমালাইটা কিনে খাবে, আপনার দোকান থেকে 72-এর রসমালাই কিনতে আসবে না। অতএব ওটা যদি করতে চায় তাহলে বিএনপি রাজনীতি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। চেষ্টা করতে পারে, কিন্তু বিএনপি তৃণমূল এইটা কখনো করবে না। তার নিজের ক্ষমতার স্বার্থ আছে তো এখানে, তারা চাঁদাবাজি করবে, তারপরে ইঁদুর বিড়াল খেলবে এগুলো নিয়ে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কদিন আগে দেখলাম খুব শক্তিশালী বক্তব্য দিয়েছে। এখন এটা উনি কি বিশ্বাস করে দিয়েছেন না ওনার ইমেজ পুনরুদ্ধার করবার জন্য দিয়েছেন, সেটা আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই। ভারত বিএনপিকে কতটুকু করায়ত্ত করতে পেরেছে বলে মনে করেন? দেখেন, এটা তো বলা মুশকিল। ভারতের প্রশ্নে আলোচনা করতে হলে বাংলাদেশ সাপেক্ষে আলোচনা করতে হবে, এবং সে চেষ্টায় তো ত্রুটি করবে না তার জায়গা থেকে। কারণ সে তার এত বছরের একটা মানে সাপ, যাকে সে দুধ কলা খাইয়ে পুষেছে, লালন পালন করেছে, বড় করেছে, সেই সাপের দাঁত ভেঙে দিয়েছে এদেশের গণ অভ্যুত্থানের পক্ষের লোকরা। তার 20 দাঁত ভেঙে দিয়ে তাকে তার নানা বাড়ি ফেরত পাঠানো হয়েছে। অতএব সেটা তো ভারতের জন্য একটা ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স। এটা ভারত কোনোদিন আশা করে নাই। সে সবসময় ধারণা করেছিল যে এটা একটা পার্মানেন্ট ফেনোমেনা হয়ে গেছে এবং আওয়ামী লীগের বাইরে আর কেউ রাজনীতি করবে না, করতে পারবে না। তো সেইখানে ভারত তো অবশ্যই চাইবে তার এই পুরনো হারানো গ্রাউন্ড ফিরে পেতে, এবং সেটার জন্য সে অনেক চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে জনগণকে সে আসলে কানেক্ট করতে পারছে। কারণ ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো রিগ্রেট, কোনো দুঃখ প্রকাশ, ক্ষমার কোনো আচরণের অঙ্গভঙ্গি আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি আসাম অথবা আপনার পশ্চিম বাংলা বিজেপির নেতাদের বক্তব্য শোনেন, আপনি এখনও দেখবেন যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের ব্যাপারে বিষোদাগার করা, সীমান্তে হত্যা, সীমান্তে পুশিন, এই কাজগুলো তারা করে যাচ্ছে। অতএব বাংলাদেশের সাথে তার সম্পর্ক উন্নত করবার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে ভারতের দালালরা বলে কই ভিসা তো ওপেন করে দিয়েছে। ভিসার তো টাকা কে খরচ করে, কোথায় খরচ করবে? আমি তো ভিসা খাই না। ভিসাটা আসলে দিয়ে আসলে সে বাংলাদেশের টাকাটা কোথায় যাবে? ভারতে যাবে। অত ভিসা ওপেন করার সাথে তো বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নাই। হ্যাঁ, বাংলাদেশে লাখ লাখ মানুষ হয়তো যাবে, ওখানে আত্মীয় স্বজন আছে, প্রচুর আওয়ামী লীগের লোকজন পলাতক, ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগ আর সনাতনী লোকজন যাচ্ছে ওখানে ঘুরতে, টাকা পয়সা দিতে, আত্মীয় স্বজন পলাতক আছে ওখানে, ব্যবসা বাণিজ্য করবে টরবে। তো এ কারণে আমরা বোধ করছি যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবার জন্য কোনো মৌলিক পরিবর্তন দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি না। তো ওইটা না করা পর্যন্ত আপনার এখানে সম্পর্ক জনগণের সাথে উন্নয়ন হবে না। আর বিএনপি সরকার চাইলেই জনগণকে মানে সাইড করে পাশ কাটায় সে ভারতের সাথে ডিসপ্রপোর্শনেটলি কোনো নতজানু পররাষ্ট্রনীতি চালু করবে, সেটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির আমেরিকাকে
একজন বন্ধু রাষ্ট্র হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন অথবা তার বক্তব্যে বলেছেন। এটি নিয়ে কিছু সমালোচনাও শুরু হয়েছে। আমেরিকাকে এবি পার্টি কীভাবে মূল্যায়ন করে? দেখেন, রাষ্ট্রের কোনো বন্ধু হয় না, রাষ্ট্রের শত্রু হয়। রাষ্ট্রের যেটা হচ্ছে মিত্রতার সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোনো রাষ্ট্র কোনো দিন বন্ধু রাষ্ট্র হয় না। তো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সে ইসে ডিফেক্টিভ পজিশন, যে কোনো প্রতিবেশী রাষ্ট্র আপনার শত্রু রাষ্ট্র। অথবা অন্য রাষ্ট্রের সাথে আমার সম্পর্কের ভিত্তি কি? স্বার্থ, আমার জাতীয় স্বার্থের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সাথে আপনার সম্পর্কটা সেভাবে বিবেচনা করবেন যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে গত 5-6 দশকে সে কি করেছে, কি করে নাই। তো এখানে অনেক দিক আছে যেটা আমার স্বার্থের পক্ষে। যেমন ধরেন, আমি প্রচুর এক্সপোর্ট করি, আমার আরএমজির একটা সবচেয়ে বড় মার্কেট একক দেশ হিসেবে, $8 বিলিয়ন পণ্য সেখানে যায় প্রতি বছর। আমার লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় থাকে, তারা ফরেন রেমিটেন্স পাঠায় এখানে, এটা আমার অর্থনীতির একটা বড় উপার্জনের জায়গা। আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে পড়ালেখা করে, চাকরি করে, ওয়ার্ক পারমিটে আছে, ভালো ভালো পেশায় আছে। এটা একটা বিশাল অর্জন আমাদের এখানে। অনেক পার্টনারশিপ আছে এখানে আমেরিকার সাথে। এগুলো যেমন আছে, আবার হচ্ছে যে আমেরিকার গত প্রায় 20 বছর বাংলাদেশকে যে দিল্লির কাছে বেচে দিচ্ছে, এটা তো আমাদের জন্য সুখকর হয় নাই। আমাদের গণতন্ত্র, এখানে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে দিল্লি যা যা করেছে, আমেরিকা রাষ্ট্রটাকে দিল্লির কাছে ফ্র্যাঞ্চাইজ করে দিয়েছে। এখন তারা সেই পলিসি থেকে ফেরত আসছে, তারা বুঝতে পেরেছে যেটা একটা ভুল রং সিদ্ধান্ত ছিল। অতএব সেই জায়গাতেও তো অবশ্যই আমেরিকাকে আমরা এই জিনিসটা আমরা বারবার বলেছি যে তোমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, যে বাংলাদেশকে সব কিছু দিল্লির চোখ দিয়ে দেখার যে কালচার ওয়াশিংটনে ছিল। অতএব যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কের লেনদেনটা এভাবে বিবেচনা করতে হবে। দেখবেন কদিন আগে ফেব্রুয়ারিতে একটা চুক্তি হয়েছে আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি যেটাকে বলা হচ্ছে, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ইনফ্যাক্ট করতে বাধ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। সেখানে ট্রেড অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে যে আমরা আমেরিকা থেকে কিনি কম, পাঠাই বেশি। তো সেখানে কেনার কিছু কিছু বিষয় সমন্বয় করার ব্যাপারে আছে, যেটা আমি কোনো সমস্যা দেখি না। যেমন আমি আমেরিকা থেকে তুলা কিনবো ভারত থেকে না কিনে, আমি জ্বালানি কিনবো মধ্যপ্রাচ্য থেকে না কিনে করে, তার সাথে আমি এই $6 বিলিয়ন যে আমার ঘাটতি আছে আমেরিকার, সেটা ঘাটতিটা মানে পূরণ করে দেওয়া যাবে। কিন্তু ওখানে আবার আমেরিকা অনেক শর্ত দিয়েছে যে এই পণ্যগুলো তাকে ছাড়া অন্য দেশ থেকে কেনা যাবে না। সেটা আইটি বলেন, সফটওয়্যার বলেন, প্রতিরক্ষার বিষয়াদি বলেন, সেটা অবশ্যই আমাদের স্বার্থের পরিপন্থী। অতএব সেগুলো রিনেগোশিয়েট করতে হবে। তো যেখানে যেখানে এই যে কোনো দেশের সাথে রাষ্ট্রীয় সম্পর্কটা হচ্ছে আপনার গিভ অ্যান্ড টেকের ব্যাপার, কোনো বন্ধুত্বের কোনো পার্মানেন্সির জায়গা নেই। অতএব সেই জায়গায় সেটা আমেরিকা বলেন, ভারত বলেন, অন্য যে কোনো রাষ্ট্রের কথা বলেন, আমাদের সম্পর্ক চিন্তা করতে হবে আমার স্বার্থ বিবেচনাতে, যে আমার জাতীয় স্বার্থ কোথায় থাকবে কোথায় থাকবে না, তার প্রেক্ষিতে হচ্ছে আমি আমার সম্পর্কের মাত্রা ঠিক করব। ফুয়াদ ভাই, আপনি অনেক সময় দিচ্ছেন, আমি আর বেশি সময় নিতে চাচ্ছি না। সর্বশেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনার ব্যাপক জনপ্রিয়তা শিক্ষার্থীদের মাঝে, তরুণ সমাজের মাঝে, আপনার কি মনে হয় যে তাদের এই জনপ্রিয়তা, তারা আপনাকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে, মানে ঠিক কী কারণে বা কোন কোন পয়েন্টে? এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা তো আপনারা খুঁজে বের করতে হবে যে কেন মানুষ পছন্দ করে না করে, সেটা তো অন্যরা বলতে পারবে আর কি। আমি আসলে আমার শুধু দায়িত্ব পালন করছি, আমি বোধ করি যে আমার নাগরিক দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য। নিশ্চয়ই তরুণদের নিয়ে আপনার ভাবনার জায়গাটা একটু বেশি, সে কারণেই হয়তো আপনি তরুণদের জন্য পরিকল্পনা বেশি করেন, তাদের জন্য ডেলিভারিটা ভালো হয়, সব কিছু মিলিয়েই হয়তো তরুণ আপনাকে বেশি পছন্দ করে। আমি তরুণদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে সেটি জানতে চাই। তরুণদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্র পার্মানেন্ট কোনো জিনিস না। তরুণরা যদি চায় যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র টিকে থাকুক দশকের পর দশক, 100 বছর পেরিয়ে, তাহলে সেটার জন্য লড়াই করতে হবে। বিনামূল্যের কোনো জিনিস বেশি দিন টিকে থাকে না। 100 বছর আগে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল না, অথবা আজ থেকে 100 বছর পরে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র থাকবে কি না সেটা ডিপেন্ড করবে প্রত্যেক জেনারেশনের তরুণরা এই রাষ্ট্রটাকে তৈরি করবার জন্য, সুন্দর করবার জন্য, গঠন করবার জন্য লড়াই করছে কিনা, কাজ করছে কিনা, তার মেধা, যোগ্যতা, সময়, শ্রম দিয়ে। অতএব আমার বিনীত আহ্বান হচ্ছে তরুণদের জন্য যে স্বাধীনতাটাকে বোঝা, আজাদি কী জিনিস,
এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এই স্টেট অফ মাইন্ডকে বুঝে এটা রক্ষা করবার জন্য তাকে লড়াই করতে হবে, তাকে সময় দিতে হবে, যে কোনো ফর্মে হোক সেটা। কেউ মেধা দিয়ে করবে, কেউ পরিশ্রম দিয়ে করবে, কেউ বিনিয়োগ করে করবে, কেউ চাকরি তৈরি করে করবে, কেউ ট্যাক্স পে করে করবে, কেউ সোশ্যাল ওয়ার্ক করে করবে, বিভিন্নভাবে করবে। কিন্তু সবাইকেই রাষ্ট্র সাপেক্ষে বড় হইতে হবে, যে আমার কারণে যেন আমার দেশটা বড় হয়, আমার কারণে যেন দেশে অবদান বাড়ে, আমার কারণে যেন দেশটা উন্নত হয়, আমার কারণে যেন দেশের সুনাম বাড়ে। আমরা প্রত্যেকেই রাষ্ট্রের রাষ্ট্রদূত, কিন্তু প্রত্যেকে যার যার জায়গা থেকে, দেশে থাকি অথবা বিদেশে থাকি। অতএব সেটাই আমাদের আহ্বান, যেন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি প্রতিনিয়ত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি তার রাজনৈতিক চোখ দিয়ে বর্তমান সমসাময়িক বাংলাদেশকে বিশ্লেষণ করেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের ধর্ম ও সংস্কৃতিকে তিনি ঠিক কোন লেন্স দিয়ে মূল্যায়ন করেন। আমাদের আজকের এই এপিসোডটিতে আপনি নিশ্চয়ই তার কিছুটা ধারণা পেয়েছেন। আশা করি পুরো অনুষ্ঠানটি অনেক উপভোগ করেছেন এবং একই সাথে আপনার বন্ধুদের দেখবার জন্যে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেছেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।